Hello everyone, welcome back to my channel. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. So আজকে আমরা স্টার্ট করব অ্যাবাউট হাই রিস্ক নিওনেটস। আগের দিন আমরা পড়ছিলাম অ্যাবাউট নিওনেটোলজি, যেগুলো নর্মাল জিনিসগুলো। এরপর আমরা পড়বো অ্যাবাউট হাই রিস্ক নিওনেটস। ফার্স্টে আসছি, যেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। It is also known as hyperbilirubinemia or icterus neonatorum. Normally, uridine diphosphate glucuronosyl transferase UGT যেটাকে আমরা বলি is an enzyme which is present in the liver which converts unconjugated bilirubin fat soluble into conjugated bilirubin যেটা হচ্ছে water soluble, which excrete via urination and feces, but in neonates lack or inappropriate of the UGT enzyme, conjugated bilirubin is not converted into the unconjugated bilirubin, resulted in jaundice. ঠিক আছে, তাহলে হচ্ছে কি নিওনেটসে অ্যাপ্রোপ্রিয়েট ইউজিটি এনজাইমটা না থাকার জন্য কনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হতে পারে না, দেন আমাদের জন্ডিস ফর্ম হয়। ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড টিস্যু ডিউ টু ইনক্রিজড বিলিরুবিন লেভেল ইজ নোন অ্যাজ জন্ডিস। রিস্ক ফ্যাক্টর 60% in term newborn and 80% in preterm newborn. Normal bilirubin level কত? 0.3 to 1.3 mg per dl. More than 2 mg per dl is considered jaundice in adult. More than 5 mg per dl is considered jaundice in neonates. The confirmatory diagnosis of jaundice is serum bilirubin level. টাইপ অফ জন্ডিস অ্যাডাল্ট ক্লাসিফিকেশন আছে আর একটা পিডিয়াট্রিক ক্লাসিফিকেশন আছে। অ্যাডাল্ট ক্লাসিফিকেশন আমরা আগেও পড়েছি। প্রি হেপাটিক জন্ডিস অকাস ডিউ টু এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন, নো লিভার রেসপন্স। হেপাটিক জন্ডিস অকাস ডিউ টু ড্যামেজ ইন দ্য লিভার। পোস্ট হেপাটিক অর অবস্ট্রাটিক জন্ডিস অকাস ডিউ টু অবস্ট্রাকশন ইন কমন বাইল ডাক্ট সিপিডি। পেডিয়াট্রিক ক্লাসিফিকেশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস কি? অকার্স ডিউ টু নর্মাল ফিজিওলজি অফ দ্য নিউবর্ন। ইট অকার্স আফটার 24 hours ইন টার্ম নিউবর্ন অ্যান্ড আফটার 48 hours ইন প্রি টার্ম নিউবর্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24 hours পরে হলে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। 24 hours পরে হলে ফিজিওলজিক্যাল জন্ডিস। ইফ 24 hours আগে হয় তাহলে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। এটা ভাবতে ভাবতে ওটা বলে দিলাম। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস পিক লেভেল রিচড অ্যাবাউট অ্যাট 5th day। Causes ki decreased lifespan of RBC, polycythemia, immature liver. It occurs due to the improper secretion of uridine diphosphate glucuronyl transferase enzyme, যেটা UDPGT এর improper secretion হওয়ার কারণে এটা হয়। ক্যারেক্টারিস্টিক ফিচার কি? জন্ডিস ডেভেলপ আফটার 24 hours। ঠিক আছে, আফটার 24 hours, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ফিজিওলজিক্যাল জন্ডিস অলওয়েজ 24 hours আফটার ডেভেলপ হয় after birth, and if the neonate is preterm then the jaundice may appear slightly near but never before the first 24 hours after birth. The bilirubin level ranges between 5 to 15 mg per dl. No treatment is required. The physiological jaundice self-resolve হয়ে যায় within 7 to 10 days in term newborn and 10 to 14 days in preterm neonate. Sign and symptoms কি? irritability, lethargy, yellow sclera, poor feeding. এরপর আসছি প্যাথোলজিক্যাল জন্ডিস। জন্ডিস অকার্স ডিউ টু এনি ডিজিজ কন্ডিশন। ইট অকার্ড উইদিন দ্য ফার্স্ট 24 hours আফটার বার্থ। অ্যাবাউট 5% অফ নিওনেটস ডেভেলপ প্যাথোলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উইদিন দ্য ফার্স্ট 24 hours যদি হয় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। 5% নিওনেট হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস ডেভেলপ করে। কজেসগুলো কি? হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মোস্ট কমন কজ, অ্যান্ড এবিও ইনকম্প্যাটিবিলিটি। আগেও আমরা আগের দিন পড়ছিলাম অ্যাবাউট আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড এবিও ইনকম্প্যাটিবিলিটি। তো এই দুটোর কারণে কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। থ্যালাসেমিয়া অ্যান্ড সিকেল সেল অ্যানিমিয়া, hereditary spherocytosis in which the RBC shape becomes spherical due to absence of spectrin and ankyrin protein in the cell wall of RBC. Glucose 6-phosphate dehydrogenase enzyme deficiency, G6PD তেও এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি?
ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে জন্ডিস ক্যান অ্যাপিয়ার উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স আফটার বার্থ, যেটা হচ্ছে কার্ডিনাল সাইন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিলিরুবিন লেভেল এখানে কিন্তু 20 mg/dl এর থেকেও বেশি হতে পারে। Direct bilirubin level is more than 2 mg/dl. This condition will not resolve automatically and so treatment is required. Clinical feature of pathological jaundice: yellowish discoloration of the skin and tissue. In normal individuals, sclera is assessed for initial jaundice and hard palate is assessed for the initial jaundice in dark skin people. তাহলে নর্মাল ইন্ডিভিজুয়াল স্ক্লেরাতে আমরা নর্মাল ইন্ডিভিজুয়ালে স্ক্লেরাটা আমরা অ্যাসেস করি ফর জন্ডিস, আর যারা একটু ডার্ক স্কিন পিপল তাদের ক্ষেত্রে আমরা হার্ড প্যালেটটা অ্যাসেস করি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডার্ক স্কিন পিপলদের ক্ষেত্রে হার্ড প্যালেট অ্যাসেস করি, আর নর্মালি আমরা জানি স্ক্লেরাটা অ্যাসেস করি ফর নর্মাল পিপল। লেথার্জি, পুয়ার সাকলিং অ্যান্ড পুয়ার ফিডিং, ক্লে অর হোয়াইট কালার অফ স্টুল. If the bilirubin level reached more than 20 mg/dl, then it can cross the blood-brain barrier (BBB) and products yellow staining of the brain due to the unconjugated bilirubin. Disturbance in the functioning of the brain, and this condition is known as kernicterus or bilirubin-induced encephalopathy. খুব ইম্পর্টেন্ট, যদি ওটা ব্রেনে পৌঁছে যায় 20 mg/dl এ, যখন বিলিরুবিনটা বেশি হয়ে যায় তখন এটা ব্লাড ব্রেন বেরিয়ারে ক্রস করে ব্রেনে পৌঁছে যেতে পারে, তার জন্য ব্রেনে হচ্ছে আমাদের ফাংশনিংয়ের ডিস্টারবেন্স হয়, ঠিক আছে। সেটাকে আমরা কার্নিকটেরাস বলে থাকি বা বিলিরুবিন ইনডিউসড এনসেফালোপ্যাথিও বলতে পারি। এরপর হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, কনজেনিটাল অবস্ট্রাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট, আর নোট মোস্ট কমন কজ অফ প্যাথোলজিক্যাল জন্ডিস ইজ আরএইজ ইনকম্প্যাটিবিলিটি, আমরা আগেও পড়েছি। নেক্সট আসছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, এক্সামাইন দ্য নিউবর্ন স্কিন অ্যান্ড স্ক্লেরা ইন ন্যাচারাল লাইট, প্রেস আ ফিঙ্গার ওভার আ বনি প্রভিনেন্স অর টিপ অফ দ্য নিউবর্নস নোজ। জন্ডিস স্টার্ট অ্যাট দ্য হেড ফার্স্ট অ্যান্ড হ্যান্ড অ্যান্ড ফিট আর দ্য লাস্ট টু বি জন্ডিসড, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের হেড থেকে স্টার্ট হয়, নেক্সট আমাদের হ্যান্ড আর ফিটটা সব থেকে লাস্টে যেটা আমরা দেখতে পাবো জন্ডিস হলে। Offer early as soon as possible, frequent feeding to facilitate passage of meconium and encourage excretion of jaundice. ইনগ্রাম ইক্টেরোমিটার একটা হয়, যেটা হচ্ছে ইউজ করা হয় টু অ্যাসেস দ্য এস্টিমেটেড ভ্যালু অফ বিলিরুবিন, মোর অ্যাকিউরেট নন ইনভেসিভ মেথড অফ অ্যাসেসিং জন্ডিস ইন নিউবর্ন। ট্রান্সকিউটেনিয়াস bilirubinometer, it is also non-invasive method which used to assess bilirubin level in the newborn. তাহলে এটা হচ্ছে ইনগ্রাম ইক্টেরোমিটার আর এটা হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিনোমিটার। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ক্র্যামার্স রুল, এটা দেখে আমরা হচ্ছে বুঝতে পারবো, ঠিক আছে, জন্ডিসের। ইট ইজ অলসো নোন অ্যাজ ভিজুয়াল অ্যাসেসমেন্ট অফ নিওনেটাল জন্ডিস, মানে লেভেলটা কত বা ভিজুয়ালি আমরা অ্যাসেস করতে পারবো একটা। ইট ইউজ টু অ্যাসেস দ্য এস্টিমেটেড ভ্যালু অফ বিলিরুবিন, বিলিরুবিনের লেভেলটা বা ভ্যালুটা আমরা বুঝতে পারবো। Usually jaundice first start from head and hand and feet are the last to be jaundiced. It is not confirmatory diagnosis of jaundice, এটা কিন্তু confirmatory diagnosis নয়। এরপর হচ্ছে জোনস অ্যান্ড এস্টিমেটেড বিলিরুবিন লেভেল, ফার্স্টে আমরা বললাম হেড অ্যান্ড ফেসটা আগে হয়, তাহলে হেড অ্যান্ড ফেস আর নেকে হলে 4 to 6 mg/dl। এরপরে হচ্ছে 2 করে বাড়িয়ে যাব, আপার ট্রাঙ্ক অর অ্যাবাভ আম্বেলিকাস, চেস্ট অর ব্যাক। এই যে এটা হচ্ছে আমাদের এক যে ইয়েটা, ঠিক আছে, হেড ফেস অ্যান্ড ইয়েতে, সরি এটা পুরোটা আমার, এটা হচ্ছে আমার নাম্বার 1 পোর্শনটা, ঠিক আছে। হেড ফেস নেকে হলে আমাদের হচ্ছে 4 to 6 mg/dl। আপার ট্রাঙ্ক অ্যান্ড অ্যাবাভ আম্বেলিকাস, এটা হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে 2 আমাদের এই পোর্শনটা, তাহলে আপার ট্রাঙ্ক আর অ্যাবাভ আম্বেলিকাস পর্যন্ত হলে সেটাতে আমরা 6 to 8, ওকে। দেন লোয়ার ট্রাঙ্ক অ্যান্ড থাইজ অর বিলো আম্বেলিকাস, এই পোর্শনটা যেটা 3 লেখা আছে সেটা হচ্ছে 8 to 12 mg/dl। তারপর আপ টু অ্যাঙ্কেল অ্যান্ড রিস্ট, সেটা হচ্ছে 12 to 14, মানে এটাও হচ্ছে 4, ঠিক আছে, এটা 4, আর উপর দিকে হাতের দিকেও যদি দেখতে যাই এটা 4, ঠিক আছে। তাহলে এটা হলে 12 to 14। আর পাম্পস অ্যান্ড সোলসে হলে, মানে এরকম সোলসে বা এরকম শুধু পাম্পসে হলে সেটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 15 mg/dl, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ক্র্যামার্স রুল। এত ভ্যালুগুলো যদি না মনে থাকে তাও দরকার নেই, এত কিছু ডিপে এতটা আসে না, শুধুমাত্র জেনে রাখো ক্র্যামার্স রুল কী জন্য ইউজ করা হয়, কী ক্ষেত্রে ইউজ করা হয়, আর এগুলো ভ্যালুটা মনে রাখাও ডিফিকাল্ট নয়, পরপর হিসেবে মনে রাখলে 2 করে বাড়িয়ে গেলে এটা হয়ে যাবে, ঠিক আছে, অতটা মানে ডিফিকাল্ট জিনিস খুব একটা নয়। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। 3 টাইপস অফ ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল ফর নিওনেটাল জন্ডিস, একটা ফোটোথেরাপি, আর হচ্ছে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে ড্রাগস থেরাপি, ঠিক আছে। ফার্স্টেই আসছি ফোটোথেরাপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
It is a light therapy and ultraviolet light converts unconjugated or indirect bilirubin into direct or conjugated bilirubin. Goal of phototherapy is to decrease the level of unconjugated indirect bilirubin to prevent kernicterus, acute bilirubin induced encephalopathy and hearing loss. Distance between light source and neonate is 45 cm or 18 inches should be maintained. Most commonly light use হচ্ছে blue and white. In which fluorescent light is used, blue light is most commonly used but it produces disturbance in the early detection of cyanosis. Required light source wavelength হচ্ছে 420 থেকে 460 ন্যানোমিটার। তাহলে ডিস্টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, আর ওয়েভলেন্থটা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ডিস্টেন্স বিটুইন লাইট সোর্স অ্যান্ড বেবি নট মোর দ্যান 40 সেন্টিমিটার, মানে ওই 45 সেন্টিমিটার অ্যারাউন্ড হচ্ছে ডিস্টেন্সটা থাকে। ইন্ডিকেশন অফ ফটোথেরাপি ইন টার্ম নিউমর মোর দ্যান যদি 15 mg/dl থাকে সিরাম বিলিরুবিনটা তাহলে দেবো। ইন প্রিটার্ম নিউবর্ন যদি 5-এর বেশি থাকে তখনই আমরা স্টার্ট করতে পারি টু প্রিভেন্ট নিড ফর ব্লাড ট্রান্সফিউশন। Types of phototherapy: single phototherapy, double phototherapy. Single phototherapy is providing only single body surface, may be anterior or posterior. Double phototherapy, which is the neonate placed on the transparent mirror and the phototherapy is provided to both surface anterior and posterior at one time. Mechanism of action of phototherapy: photoisomerization, photooxidation most common, ঠিক আছে। মানে এই দুটো অ্যাকশনে হচ্ছে আমাদের ফটোথেরাপিটা কাজ করে, ফটো আইসোমারাইজেশন আর একটা হচ্ছে ফটো অক্সিডেশন। নার্সিং রেসপন্সিবিলিটিটা কি না হচ্ছে ইন্ডিকেটেড ফর আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, কভার দ্য আইস উইথ গজ প্যাড অ্যান্ড প্লেস দ্য ইনফ্যান্ট নেকেড আন্ডার দ্য লাইটস। একদম নেকেড রাখতে হবে, শুধুমাত্র ন্যাপকিন পরাতে পারি। রিমুভ আই প্যাডস ডিউরিং ফিডস অ্যান্ড অবজার্ভ ফর কনজাংটিভাইটিস, মানে আইটা জেনিটালিয়াটা অলওয়েজ হচ্ছে ঢাকা দিয়ে কভার করে রাখতে হবে, তাছাড়া ওটা হচ্ছে ড্যামেজ বা ইনজুর হওয়ার চান্স থাকে, ঠিক আছে, ওই লাইটটা দিয়ে ওটা কিন্তু ক্ষতিকারক। তো ওই জন্য চোখটা আর হচ্ছে জেনিটালিয়াটা আমাদের কভার করে রাখতে হয় বেবি, বাকি পুরোটা আমাদেরকে নেকেড রাখতে হয়। কভার দ্য আইস অ্যান্ড জেনিটালস টু প্রিভেন্ট ড্যামেজ, অলরেডি বললাম। টার্ন দ্য বেবি এভরি 2 to 3 hours টার্ন করতে বলা হয়। প্রোভাইড ব্রেস্ট ফিডিং ফ্রিকুয়েন্টলি অর এভরি 2 hours ছাড়া ব্রেস্ট ফিডিং করাতে হবে। মেনটেন হাইড্রেশন লেভেল, গিভ মোর ফ্লুইড বাই আইভি ইনফিউশন। টেম্পারেচার মাস্ট বি চেকড এভরি 2 hours টু আইডেন্টিফাই হাইপোথার্মিয়া অর হাইপাথার্মিয়া। প্রত্যেক 2 ঘন্টা ছাড়া হচ্ছে চেক করতে হবে ফর হাইপোথার্মিয়া অ্যান্ড হাইপাথার্মিয়া। বডি ওয়েট শুড চেক ওয়ান্স আ ডে। সিরাম বিলিরুবিন লেভেল মাস্ট চেক অ্যাট লিস্ট এভরি 12 hours। 12 hours ছাড়া সিরাম বিলিরুবিন লেভেলটা হচ্ছে চেক করতে হবে। ইন কেসেস অফ সিভিয়ার জন্ডিস চেক দ্য টোটাল সিরাম বিলিরুবিন 3 hourly। এভরি 12 আওয়ারলি চেক করলেই হবে, কিন্তু যাদের সিভিয়ার জন্ডিস আছে সেক্ষেত্রে 3 আওয়ারলি চেক করতে হবে। তো 12 আওয়ারলিটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা নিয়ে কোয়েশ্চেন আসে। প্রোভাইড অ্যাডিশনাল ফ্লুইড অর 20 to 40 mg/kg/day টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, মানে অ্যাডিশনাল ফ্লুইড দিতে হবে যাতে করে ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করা যায়। ফটোথেরাপি শুড বি ডিসকন্টিনিউড when সিরাম বিলিরুবিন লেভেল রিটার্নস টু লেস দ্যান 10 mg/dl ফর 2 times, মানে একবারে আমরা 10 mg/dl পেলাম দিয়ে ছেড়ে দিলাম ওরকম না, দুটো কনজিকিউটিভ টাইম আমরা চেক করব, তারপর দেখব যে দুবারই যদি 10 mg/dl এর কম থাকে দেন উই ডিসকন্টিনিউ দ্য ফটোথেরাপি, ঠিক আছে। ভিজুয়াল অ্যাসেসমেন্ট অফ জন্ডিস ইজ আনরিলায়েবল ওয়ান্স দ্য ইনফ্যান্ট ইজ আন্ডার ফটোথেরাপি। তখন কিন্তু ভিজুয়াল অ্যাসেসমেন্টটা আনরিলায়েবল, যেহেতু আমরা ব্লু লাইটের আন্ডারে দেখছি তাহলে তখন ভিজুয়াল অ্যাসেসমেন্ট করেও হচ্ছে আমরা ঠিকমতো অ্যাসেস করতে পারবো না, ফলস রেজাল্ট একটা আসবে। সাকসেসফুল ফটোথেরাপি শুড প্রডিউস আ ডিক্লাইন ইন টিএসবি অফ মানে টোটাল সিরাম বিলিরুবিন অফ 1 to 2 mg/dl, 17 to 13 মিলি, এত মনে রাখার দরকার নেই, যে কোনো একটা 1 to 2 mg/dlটা মনে রাখবে। within 4 to 6 hours and the TSB should continue to fall, মানে হচ্ছে ডিক্লাইন হবে 1 থেকে 2 mg/dl within 4 to 6 hours এর মধ্যে, কিন্তু 1 থেকে 2 mg/dl ডিক্লাইন হবে, তবে আমরা ধরবো যে এটা সাকসেসফুল হচ্ছে ফটোথেরাপিটা। অ্যান্ড দ্য টিএসবি কন্টিনিউ টু ফল, মানে হচ্ছে বিলিরুবিনটা ফল করতে থাকবে, ঠিক আছে। Consider the use of aluminium foil around the sides of the warmer to cut to maximize the amount of skin exposure to phototherapy। এরপর পাশে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল আমরা লাগিয়ে রাখতে পারি, অথবা যাতে করে ওই ম্যাক্সিমাইজ হয় ওই স্কিন এক্সপোজারটা, ঠিক আছে, ফটোথেরাপি ওই লাইটটা রিফ্লেক্ট হয়ে আবার স্কিনে আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা আরও ম্যাক্সিমাইজ করতে পারি এফেক্টটাকে।
Complication of phototherapy, loose stool and dehydration, electric shock, Bronze baby syndrome. Very important, Bronze baby syndrome কোথায় দেখতে পাই? ফটোথেরাপি। যদি বেশি ফটোথেরাপি দিয়ে ফেলি, বেবির হচ্ছে বোনস বেবি সিনড্রোম হয়ে যাবে, সেপারেশন ফ্রম মাদার। এরপর অলসো রিমেম্বার ফেলিওর অফ এক্সটেন্সিভ ফটোথেরাপি অকার্স ইফ টিএসবি লেভেল ডু নট ডিক্রিজ বাই 1 to 2 mg/dl। আগে যেটা বললাম যে ওটা সাকসেসফুল ফটোথেরাপি বুঝবো কী করে, যদি 1 to 2 mg/dl 4 to 6 আওয়ার্সের মধ্যে কমে তাহলে সাকসেসফুল হবে, যদি না হয় সেক্ষেত্রে আমরা ধরবো ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে, ফটোথেরাপি। ব্রঞ্জ বেবি সিনড্রোম বললাম ইটস আ ডার্ক গ্রে ব্রাউন পিগমেন্টেশন অফ দ্য স্কিন, মিউকাস মেমব্রেন অ্যান্ড ইউরিন ফলোয়িং ফটোথেরাপি। মানে হচ্ছে এটা ডার্ক গ্রে ব্রাউন পিগমেন্টেশন হবে স্কিনের ফলোয়িং ফটোথেরাপি, এটা একটা কমপ্লিকেশন। গ্রে বেবি সিনড্রোম এটা ক্লোরামফেনিকল থেকে হয়, এটা কিন্তু এটার সাথে রিলেটেড নয়, সিনড্রোমগুলো পরপর বলার জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। গ্রে বেবি সিনড্রোমটা ক্লোরামফেনিকলের জন্য হয়, ক্যারেক্টারাইজড বাই অ্যাবডোমিনাল ডিস্টেনশন, হেমোডাইনামিক কোলাপস অ্যান্ড অ্যাশন গ্রে স্কিন ডিসকালারেশন ইন নিওনেটস। এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, সিনড্রোমগুলো ফার্মার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনে আসে। আচ্ছা, রেড ম্যান সিনড্রোম কেন হয়? ইট ইজ অ্যান অ্যানাফাইলেক্টিক রিয়াকশন উইচ কজড বাই গ্লাইকোপেপটাইডস অ্যান্টিবায়োটিক্স, এক্সাম্পল ভ্যাঙ্কোমাইসিন, ইটস অলসো নোন অ্যাজ ভ্যাঙ্কোমাইসিন ফ্লাসিং সিনড্রোম। ব্লু বেবি সিনড্রোম, অলসো known as infant methemoglobinemia. It is a condition where the baby's skin turns blue due to lack of oxygen in the blood. It is usually seen in nitrate poisoning. কার্বন বেবি সিনড্রোম এটা অতটা আসে না, মেনলি ব্লু বেবি সিনড্রোম, রেড ম্যান সিনড্রোম, গ্রে বেবি সিনড্রোম, ব্রোঞ্জ বেবি সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাও এটা একটু জেনে নিই। অ্যানাদার নেম ফর অ্যাকুয়ার্ড ইউনিভার্সাল মেলানোসিস, ওয়ান সাচ রেয়ার কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ হাইপারপিগমেন্টেশন অফ দ্য স্কিন since infancy with histopathological features of heavy melanization of the entire epidermis. Blueberry muffin baby syndrome, also known as extramedullary hematopoiesis, describe a newborn baby with multiple purpura which occur following infection, or any unborn baby with rubella, cytomegalovirus, toxoplasmosis or Coxsackie virus, parvovirus, B19 and herpes simplex. এরপর আমরা আসছি সেটা হচ্ছে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন বা হচ্ছে ইবিটি। EBT is used in severe cases of jaundice. In this procedure, the neonate blood that contain the higher bilirubin level is removed and fresh blood is administered. This is the most effective and most reliable method for reduction of bilirubin level in case of severe hyperbilirubinemia or jaundice to prevent kernicterus or anemia. ঠিক আছে, তাহলে এটা আমরা মোস্ট এফেক্টিভ মেথড বিলিরুবিন লেভেলটাকে হচ্ছে ডিক্রিজ করার জন্য, যেখানে হচ্ছে সিভিয়ার জন্ডিস হয়, হাইপার বিলিরুবিনিয়ার ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। The normal amount of blood in neonate is 80 ml per kg, আগের দিনই পড়ছিলাম। টার্মের ক্ষেত্রে 80, প্রিটার্মের ক্ষেত্রে হচ্ছে আমাদের 90। রিকোয়ার্ড ইবিটি ইজ ক্যালকুলেটেড বাই ডাবল এক্সচেঞ্জ মেথড। ডাবল এক্সচেঞ্জ মেথড দ্বারা ক্যালকুলেট করা হয়, যেটা হচ্ছে 160 ml per kg ইন কেস অফ টার্ম or 180 ml per kg ইন কেস অফ প্রি টার্ম। মানে 90 আমরা বলছিলাম, তো 90 × 2 180, আর টার্মের ক্ষেত্রে 80 × 2 যেটা হচ্ছে 160, ঠিক আছে। ইন্ডিকেশন অফ ইবিটি, কড ব্লাড হেমোগ্লোবিন লেভেল 10 গ্রাম per dl or less। এত কিছু আসে না, ঠিক আছে, রেট মানে ভ্যালুগুলো এত কিছু মনে রাখার দরকার নেই। বিলিরুবিন লেভেলটা 5 mg per dl or more যদি থাকে সেটার ক্ষেত্রে হবে। আনকনজুগেটেড সিরাম বিলিরুবিন লেভেল, রেট অফ রেজিং 0.5 mg per dl per hour ডিসপাইট ফটোথেরাপি। মানে ফটোথেরাপি দেওয়া হচ্ছে তাও কিন্তু 1 to 2 mg করে বাড়ছে না, 0.5 mg per dl করে বাড়ছে, তো সেক্ষেত্রে আমরা ইবিটি দিতে পারি। আর the serum bilirubin level of the infant is 12 mg per dl in the first 24 hours and more than 20 mg per dl in neonatal period. প্রোগ্রেসিভ অ্যানিমিয়া অফ দ্য নিওর, মানে সিভিয়ার কন্ডিশনে পৌঁছে গেলেই হচ্ছে আমরা ইবিটি দিতে পারি, ঠিক আছে। মেন ফটোথেরাপি ফলস টু প্রিভেন্ট দ্য রেজ ইন দ্য বিলিরুবিন লেভেল, মেনলি এটা। Procedure, an IV line is inserted in 3-way cannula is connected to umbilical vein and artery. Peripheral blood vessels may also use. Remove the neonate blood with the use of 10 ml syringe. The neonate blood should be discarded and fresh 10 ml blood should be administered. A nurse should record discarded blood amount and administer blood amount. The same procedure is repeated until recommended blood volume is replaced.
কমপ্লিকেশন, হাইপারভলিমিয়া, ইট ক্যান কজ কার্ডিয়াক ফেলিওর হয়ে যেতে পারে, হাইপোভলিমিয়া, এয়ার অ্যাম্বলিজম হতে পারে, ইনফেকশন, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, HIV, ম্যালেরিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, lactic acidosis or alkalosis. 0.5 ml calcium gluconate injection should be administered after every 50 ml of transfusion to prevent hypocalcemia. তাহলে 0.5 ml ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু অ্যাডমিনিস্টার করতে হবে এভরি 50 ml ট্রান্সফিউশনের পরে টু প্রিভেন্ট হাইপোক্যালসিমিয়া। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে ড্রাগ থেরাপি। দ্য ড্রাগ অফ চয়েস ফর নিওনেটাল জন্ডিস ইজ ফিনোবারবিটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ড্রাগটা হচ্ছে নিওনেটাল জন্ডিসের ড্রাগ অফ চয়েস? দ্যাট ইজ ফিনোবারবিটন। These drugs stimulate the liver to produce higher amount of UDP-GT enzyme because this enzyme is helpful for conjugation of bilirubin. এরপর হচ্ছে congenital hyperbilirubinemia based on UDP-GT। তাহলে ফুল ফর্ম অফ UDP-GT আমরা আগেই পড়েছি, ইউরিডিন ডাইফসফোগ্লুকোরিনিল ট্রান্সফারেজ। UDP-GT convert unconjugated bilirubin into conjugated bilirubin. Usually its level inappropriately present in newborns, causing physiological jaundice. টাইপস অফ কনজেনিটাল হাইপারবিলিরুবিনিমিয়া যেটা হচ্ছে ক্রিগল্যান্ড-নাগার সিনড্রোম টাইপ 1 থাকে ডিউ টু টোটাল ডেফিসিয়েন্সি অফ UDP-GT, মানে টোটালি যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, মানে টোটাল একদম অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে ক্রিগল্যান্ড-নাগার সিনড্রোম টাইপ 1 হয়। ক্রিগল্যান্ড-নাগার সিনড্রোম টাইপ 2 কখন হয়? যেটা হচ্ছে ডিউ টু পার্সিয়াল ডেফিসিয়েন্সি অফ UDP-GT। গিলবার্ট সিনড্রোম ডিউ টু ডিফেক্টিভ আপটেক অফ বিলিরুবিন বাই লিভার, মানে এনজাইমটা প্রেজেন্ট আছে কিন্তু আপটেকটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, আপটেক অফ বিলিরুবিনটা ঠিকঠাক হচ্ছে না, সেটাকে আমরা গিলবার্ট সিনড্রোম বলি। ডুবিন জনসন সিনড্রোম কি? ডিউ টু অবস্ট্রাকশন অর ডিফেক্টিভ এক্সক্রিশন অফ কনজুগেটেড বিলিরুবিন টু কমন বাইল ডাক্ট। ইট ইজ অলসো নোন অ্যাজ ব্ল্যাক লিভার জন্ডিস। নেক্সট হচ্ছে রোটো সিনড্রোম ডিউ টু অ্যাবনর্মাল অর আনকন্ট্রোলড এক্সক্রিশন অফ bilirubin. G6PD, it is responsible for maturation of RBC and it is responsible for pathological jaundice. Liver disease which are caused by unconjugated bilirubin, example hemolytic anemia, neonatal physiological jaundice, Crigler-Najjar syndrome type 1 and 2, Gilbert syndrome and toxin hyperbilirubinemia. তাহলে কোনটা আনকনজুগেটেড বিলিরুবিন যেগুলো করে সেগুলোর রিজনগুলো এটা, হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, নিওনেটাল ফিজিওলজিক্যাল জন্ডিস, ক্রিগলার-নাগার সিনড্রোম টাইপ 1 and 2, গিলবার্ট সিনড্রোম আর টক্সিক হাইপারবিলিরুবিনেমিয়া। আর লিভার ডিজিজ উইচ কজড বাই কনজুগেটেড বিলিরুবিন ধারা কোনটা হচ্ছে? সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য বিলিয়ারি ট্রি। মানে এখানে কনজুগেটেড তো হয়ে যাচ্ছে, মানে লিভারে পুরোটা কনজুগেটেড হয়ে যাচ্ছে, কনভার্টও হয়ে যাচ্ছে, মানে এনজাইমগুলোও ঠিকঠাক প্রেজেন্ট আছে, কাজও করছে, কিন্তু তারপরে লিভার থেকে যখন বেরিয়ে আসছে তখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে, মানে হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য বিলিয়ারি ট্রিতে হতে পারে বা ডুবিন জনসন সিনড্রোমের জন্য হতে পারে, রোটো সিনড্রোম অ্যান্ড টাইপস অফ হেপাটাইটিস, এগুলোর জন্য আমাদের কনজুগেটেড বিলিরুবিনের জন্য প্রবলেমটা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে বার্থ অ্যাসফেক্সিয়া। So it is also known as perinatal asphyxia and neonatal asphyxia. It is the failure to initiate and maintain proper respiration characterized by hypoventilation, hypoxia and anaerobic glycolysis and lactic acidosis. According to WHO, perinatal asphyxia is characterized by profound metabolic acidosis with a pH less than 7.20 on an umbilical cord arterial sample, persistence of an Apgar score 3 at the 5th minute. ঠিক আছে, তো WHO অ্যাকর্ডিংয়ে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, পেরিনেটাল অ্যাসফেক্সিয়াটা কী ক্যারেক্টারাইজ এগুলো? সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, পিএইচ লেস দেন 7.20, umbilical cord artery blood স্যাম্পেলে, পারসিস্টেন্স অফ অ্যান Apgar স্কোর অফ 3 at the 5th minute, মানে 5 মিনিটেও তখনও Apgar স্কোর 3 আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যেটা পেরিনেটাল অ্যাসফেক্সিয়া বলবো আমরা। দেন হচ্ছে বেবি উইথ বার্থ অ্যাসফেক্সিয়া উইল অফেন ডেভেলপ হাইপক্সিক ইসচেমিক এনসেফেলোপ্যাথি, যেটাকে HIE বলি আফটার বার্থ। HIE ইজ আ টাইপ অফ ব্রেন ইঞ্জুরি দ্যাট অফেন লিডস টু পারমানেন্ট ব্রেন ড্যামেজ অ্যান্ড ডিসএবিলিটি, এক্সাম্পল সেরিব্রাল পলসি অ্যান্ড MR। ঠিক আছে, তাহলে HIEটা ইম্পর্টেন্ট, HIEটা কেন হয় সেটা।
এরপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি, এল্ডারলি অর ইয়ং মাদার্স, প্রলং রাপচার অফ মেমব্রেন, মাল্টিপল বার্থ ম্যালপ্রেজেন্টেশন যদি থাকে, ল্যাক অফ অ্যান্টিনেটাল কেয়ার, যদি লো বার্থ ওয়েট ইনফ্যান্ট হয়, অগমেন্টেশন অফ লেবার উইথ অক্সিটোসিন, অ্যান্টিপার্টাম হেমারেজ, মানে যেসব কারণেই ফিটাল একটা ডিস্ট্রেস হবে, ফিটালে প্রবলেম হবে, সেই কারণগুলোই হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। সিভিয়ার এক্লাম্পসিয়া অ্যান্ড প্রি এক্লাম্পসিয়া, অ্যান্টিপার্টাম অ্যান্ড ইন্ট্রাপার্টাম অ্যানিমিয়া। দেন হচ্ছে কজেস, অ্যান্টিপার্টাম ফ্যাক্টর, ম্যালনিউট্রিশন অ্যান্ড ইনফেকশন, সাবস্ট্যান্স অ্যাবিউজ, হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ইন্ট্রাপার্টাম ফ্যাক্টর, নটিং অফ umbilical cord around the neck of newborn, cord prolapse, prolonged labor and preterm newborn, ঠিক আছে। umbilical cord নটিং হয়ে গেল বা হচ্ছে অ্যারাউন্ড দ্য নেক, মানে যে কোনো কারণে যেটা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস কজ করবে, যেটা বললাম। পোস্টপার্টাম ফ্যাক্টর কি, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস কিছু হলো ইন দ্য নিউবর্ন, রিজাল্টেড ইন পালমোনারি, কার্ডিওভাস্কুলার অ্যান্ড সিএনএস ডিপ্রাইভেশন। ক্লিনিক্যাল টাইপ কি, অ্যাসফ্যাক্সিয়া লিভিডা, যেটাকে স্টেজ অফ সাইনোসিস বলা হয়, যেটা আবগাস কোডটা 4 to 6 হয়। অ্যাসফ্যাক্সিয়া প্যালাডিয়া আছে, যেটাকে স্টেজ অফ শক বলা হয়, যেখানে আবগাস কোড 0 to 3 রিকোয়ারিং ইমিডিয়েট রিসাসিটেশন। নার্সিং ইন্টারভেনশন, ইমিডিয়েট অ্যাকশন শুড বি ইনিশিয়েটেড লাইক সাকশনিং ফার্স্ট প্রায়োরিটিতে, মানে যদি সিক্রিশনের জন্য অবস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে, তাহলে সাকশনিং ওই জন্য ফার্স্টলি করা হয়। যদি সিক্রিশনের জন্য হচ্ছে umbilical cord কাটিং, স্টিমুলেশন অফ দ্য নিউবর্ন, প্রোভাইড সুপাইন পজিশন অ্যান্ড রোজ পজিশন উইথ নেক সাইডলি এক্সটেন্ডেড, অ্যাসেস হার্ট রেট, অ্যাসেস রেসপিরেটরি এফর্টস, অ্যাসেস স্কিন কালার, আর হচ্ছে এই সব জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অ্যাসেস করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নার্সিং ইন্টারভেনশন, ঠিক আছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজেস অফ দ্য নিউবর্ন, যেটা হচ্ছে আরএইচ ইনকম্পিটিবিলিটি। এটা আমরা ভালো করে অবসে পড়েছি, যেটা আরএইচ নেগেটিভ মাদার হবে, আরএইচ পজিটিভ ফিটাস হবে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়, এটার জন্য আর কি হাইপার বিলিরুবিনিমিয়া হয়। আরএইচডি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় 300 mcg বা 1500 IU, যেটা ইন্ট্রামাসকুলারলি 28 উইক্সে দেওয়া যেতে পারে বা ডেলিভারির পরে 72 আওয়ার্সে দেওয়া যেতে পারে। সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া কজ করে, আর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন এখানে করা হয়, সবই পড়েছি এটা, ঠিক আছে। এগুলো সব বলেছি, ওই জন্য আর রিপিট আমরা পড়বো না, সব জিনিস এগুলো পুরো আমরা হচ্ছে পড়েছি। এবিও ইনকম্পিটিবিলিটিও আমরা ওবিজিতে পড়েছি, যারা দেখোনি প্লিজ রেফার টু দ্য ভিডিও অফ ওবিজি নার্সিং, ঠিক আছে। এরপর আমরা আসবো নিউবর্ন ডায়াবেটিস মাদার, এটাও আমরা জিডিএমে পড়ছিলাম, ঠিক আছে। নিউবর্ন মানে ডায়াবেটিস মাদার হলে নিউবর্ন ম্যাক্রোজোমিয়া হবে, ওয়েট মোর দ্যান 4 kg হবে, পাফি ফেস ডিউ টু ডিসপোজিশন অফ এক্সেসিভ ফ্যাট, হাইপোগ্লাইসেমিয়া হবে, রিজন আমি ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি ইন ওবিজি, হাইপোক্যালসিমিয়া অ্যান্ড হাইপার বিলিরুবিনিমিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হবে, ইনক্রিজ লেভেল অফ ইনসুলিন বিকজ ইট মে সাপ্রেস দ্য প্রোডাকশন অফ দ্য সারফেক্ট্যান্ট। ম্যানেজমেন্ট কি, অ্যাসেস ব্লাড সুগার লেভেল, হাইপোগ্লাইসেমিয়া যদি প্রেজেন্ট থাকে সাকলিং অ্যাবিলিটি দেখতে হবে, যদি প্রপার সাকলিং অ্যাবিলিটি থাকে তাহলে ব্রেস্ট ফিডিং ইমিডিয়েটলি করাতে হবে, ঠিক আছে। দেন ইফ দ্য নিওনেট আনএবল টু সাক, অ্যাডমিনিস্টার বোলাস অফ 2 to 3 ml per kg of 10% IV dextrose, and other symptomatic management should be taken. Administer calcium gluconate for hypocalcemia. এরপর হচ্ছে hypoglycemia, normal blood sugar level, term newborn হচ্ছে 40 to 60 mg per dl in first 72 hours, and after that হচ্ছে 50 to 90 mg per dl। তাহলে হচ্ছে নর্মাল ব্লাড সুগার অফ আ টার্ম নিউবর্ন যদি 40 to 60 mg per dl থাকে, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। যদি এরপর 40 থেকে কমে যায় তখন আমরা ওটাকে হাইপোগ্লাইসেমিয়া বলবো, ঠিক আছে। ফার্স্ট 72 আওয়ার্সে যদি 40 থেকে কমে যায়, অ্যান্ড লেস দেন 45 mg per dl আফটার 72 আওয়ার্স। আফটার 72 আওয়ার্স পরে যদি লেস দেন 45 mg per dl এর থেকে কমে যায়, তাহলে সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো। সিমটমগুলো রিমেম্বার করার জন্য টায়ার্ড ও দিয়ে রিমেম্বার করতে পারি। টি ফর ট্যাকিকার্ডিয়া, আই ফর ইরিটেবিলিটি, আর ফর রেসলেসনেস, এক্সট্রিম হাঙ্গার ফর ই, ডায়াফোরেসিস ডি, আদারে হচ্ছে ট্রেমাস, লেথার্জি, কনফিউশন, সিজার অ্যান্ড কোমা। দেন আমরা আসবো যেটা হচ্ছে ম্যানেজমেন্ট। It is prevented by early initiation of breastfeeding within 30 minutes after birth. If symptomatic infant with convulsion, 10% dextrose 2 to 3 ml per kg IV as bolus. If convulsion not present, তাহলে হচ্ছে 10% dextrose 2 ml per kg IV bolus is given over 1 minute, followed by continuous infusion of dextrose as a rate of 6 to 8 mg per kg per minute.
Glucose monitoring should be done every 30 minutes. Infusion rate gradually reduced in last two glucose estimation is more than 40 mg per dl. মানে দুটো যদি এস্টিমেট করে দেখি যে 40 mg per dl এর বেড়ে গেছে, তখন ইনফিউশন রেটটা গ্র্যাজুয়ালি হচ্ছে রিডিউস করা হয়। If not treated, then hydrocortisone, epinephrine and glucagon therapy initiated. Also remember, parathyroid glands are not proper developed in newborn for diabetes mother, so calcium level may decrease, so symptomatic treatment of hypocalcemia may be considered. Hypoglycemia is a life-threatening condition in diabetic mother's baby. এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। ইনসুলিন ইজ নট ক্রস দ্য প্লাসেন্টা, ইনসুলিন কিন্তু কখনোই প্লাসেন্টা ক্রস করে না, ঠিক আছে। আচ্ছা, এটার ম্যানেজমেন্টটা আমি আরেকবার শর্টলি বলে দিচ্ছি, ওগুলো মানে অনেক সময় কোশ্চেনে আসে, ঠিক আছে। তাহলে হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট, এটা কারণ কি অনেক সময় কোয়েশ্চেনে আসে। যদি হচ্ছে আমাদের এখানে তো আমরা বললাম যে ব্লাড গ্লুকোজ লেভেলটা লেস দেন 45 mg পার ডিএল হয়, ঠিক আছে। এরপর হচ্ছে এটা দুটো ভাগে হতে পারে, মানে হয় এটা 20 থেকে 45 mg পার ডিএল হতে পারে, mg পার ডিএল হতে পারে, বা আর একটা কি হতে পারে, লেস দ্যান 20 mg পার ডিএল হতে পারে, আর বা সিমটোমেটিক হতে পারে, ঠিক আছে। তো যদি 20 থেকে 45 mg পার ডিএল হয়, তো ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেস্ট ফিড দ্য বেবি। প্রথমে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাবো, দিয়ে আফটার 1 আওয়ার, মানে চেক আফটার 1 আওয়ার পরে হচ্ছে চেক করব। যদি কি হয়, তখন যদি মোর দ্যান 45 mg, এটা 45 mg পার ডিএল হয়ে যায়, তাহলে কন্টিনিউ ব্রেস্ট ফিডিংটা হচ্ছে কন্টিনিউ করব, বিএফ লিখছি, কন্টিনিউ ব্রেস্ট ফিডিং, দেন 48 আওয়ার্স মনিটরিং, 6 আওয়ার্স ইন্টারভেল আপ টু, মানে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে, আর হচ্ছে 48 আওয়ার্স ধরে আমাদেরকে মনিটর করতে হবে, 48 আওয়ার্স মনিটরিং, ঠিক আছে। এরপর আপ টু, মানে 6 আওয়ার্স ইন্টারভেল আপ টু 48 আওয়ার্স, মানে 6 ঘন্টা ছাড়া ছাড়া আমাদেরকে মনিটর করতে হবে, মানে 2 দিন ধরে, ওটা 6 ঘন্টা, মানে 6 আওয়ার ইন্টারভেলে, ঠিক আছে। 6 আওয়ার ইন্টারভেলে 48 আওয়ার্স পর্যন্ত আমাদেরকে মনিটর করতে হবে। এরপর যদি লেস দ্যান 45 mg পার ডিএল হয়, সেটার ক্ষেত্রে আমি কেসটা বলবো, ঠিক আছে। এটা আমি হোল্ডে রাখছি। আচ্ছা, এটারখানে আসি। এরপর যদি লেস দ্যান 20 mg পার ডিএল বা সিমটোমেটিক হয়, তাহলে কি করব, ফার্স্টে 2 ml পার কেজি অফ 10% ডেক্সট্রোজ, ঠিক আছে, ডেক্সট্রোজ, এটা হচ্ছে আমরা অ্যাডমিনিস্টার করব, 2 ml পার কেজি অফ 10% ডেক্সট্রোজ। দেন হচ্ছে আমরা আরেকটা গ্লুকোজ ইনফিউশন রেট, জিআইআর বলতে গ্লুকোজ ইনফিউশন রেট, আমি আর লিখছি না, ফর্মটা লিখে নিও তোমরা। এটা কত দেব না, হচ্ছে যেটা 6 ml পার কেজি পার ডে, এটা হচ্ছে আমরা কতক্ষণ মেনটেন করব না, হচ্ছে 48 আওয়ার্স এটা হচ্ছে মেনটেন করব। দেন আস্তে আস্তে এটা রেটটাকে ডিক্রিজ করব, মানে প্রথম 48 আওয়ার্সে আমরা 6 ml পার কেজি পার ডেতে আমরা গ্লুকোজ ইনফিউশন রেটটাকে হচ্ছে মেনটেন করব। তারপরে এটা কি করব, আস্তে আস্তে হচ্ছে ডিক্রিজ করব, ঠিক আছে। এরপর এটা এটা হচ্ছে ব্যাপার। এরপর যেটা লেস দ্যান 45 mg পার ডিএল পড়লাম, ঠিক আছে, সেটা আমি বললাম হোল্ডে আছে। এরপর সেটার ক্ষেত্রেও আমরা এই গ্লুকোজ ইনফিউশন রেটটা তখনও দেব, যদি ব্রেস্ট ফিডিং করানোর পরেও 1 আওয়ার পরে হচ্ছে না বাড়ে, তখনও লেস দ্যান 45 mg পার ডিএল থাকে, সেক্ষেত্রেও আমরা হচ্ছে জিআইআর 6 ml পার কেজি পার ডেতে হচ্ছে দেবো। আচ্ছা, এটা যেটা বললাম এটা হচ্ছে ডিক্রিজ নয়, ইনক্রিজ, মানে হচ্ছে আমরা কত 2 mg পার কেজি পার মিনিটে, মানে 2 mg পার কেজি পার মিনিটে বা ml পার কেজি পার মিনিটে হচ্ছে আমরা ইনক্রিজ করতে পারি। আর ম্যাক্সিমাম, মানে এই 6 ml থেকে ম্যাক্সিমাম কত দিতে পারি, যেটা হচ্ছে 12 mg পার কেজি পার ডেতে আমরা ম্যাক্সিমাম হচ্ছে দিতে পারি।
কোথাও কোথাও এটা mg 6 mg পার কেজিও লেখা থাকে, তো মেনলি তোমরা mgটাই মনে রাখো, ঠিক আছে, mlটা মনে রাখার দরকার নেই। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে করে পুরোটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, লেস দ্যান 40 mg পার ডিএল হবে। এবার সেটা দুটো ক্রাইটেরিয়া হতে পারে, একটা হচ্ছে 20 থেকে 45 mg পার ডিএল, একটা হচ্ছে লেস দ্যান 20 mg পার ডিএল, ঠিক আছে। এরপর যদি ব্রেস্ট ফিডিং ফার্স্টে করাতে হবে, দিয়ে চেক করতে হবে আফটার 1 আওয়ার, যদি হচ্ছে ওটা বেড়ে যায় 45-এর থেকে বেড়ে যায়, তাহলে আমরা হচ্ছে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করব। 48 আওয়ার্স পর্যন্ত পুরো মনিটর করব, 6 আওয়ার্স ইন্টারভেলস ছাড়া ছাড়া, যে হচ্ছে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, লেভেলটা। যদি লেস দ্যান 45 mg পার ডিএল হয়, সেক্ষেত্রে আমরা জিআইআর, যে গ্লুকোজ ইনফিউশন রেটটা দেবো। আরেকটা এখানে কন্ডিশন আছে, যেটা হচ্ছে যদি সিমটোমেটিক হয়। ইফ সিমটোমেটিক তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাই করবো। এখানেও দেখো লেখা আছে সিমটোমেটিক, মানে যদি 20 থেকে 45 mgর মধ্যেও যদি সিমটোমেটিক হয় বাচ্চাটা, সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাই করব। বা লেস দ্যান 20 mg পার ডিএল এর ক্ষেত্রেও এটা করব। মানে কি করব, 2 ml পার কেজি অফ 10% ডেক্সট্রোজ আমরা ফার্স্টলি অ্যাডমিনিস্টার করব। দেন গ্লুকোজ ইনফিউশন রেট কত রাখবো, সেটা হচ্ছে 6 mg পার কেজি পার ডে। এটা হচ্ছে আমরা 48 আওয়ার্স মেনটেন করব, দেন আস্তে আস্তে আমরা ইনক্রিজ করব। ইনক্রিজ কিভাবে করব, 2 mg পার কেজি পার মিনিটে আমরা হচ্ছে ইনক্রিজ করব, 2 mg পার কেজি পার মিনিট, ঠিক আছে। এইভাবে ইনক্রিজ করে করে যাব। তারপরে অনেক তো একদম প্রচুর ইনক্রিজ করা যাবে না, ম্যাক্সিমাম আমরা কত করতে পারি, দ্যাট ইজ 12 mg পার কেজি পার ডে। ম্যাক্সিমাম আমরা একদিনে 12 mg পার কেজি আমরা দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস, বোঝা গেছে। তাহলে অনেক সময় ম্যানেজমেন্ট থেকেই কোয়েশ্চেন আসে, তাহলে মেনলি ভ্যালুগুলো মনে রাখবে, কত দেওয়া হয়, মেনলি ওই যেটা 6 mg পার কেজিটা বললাম, আর যেটা হচ্ছে ওই ফার্স্টে ডেক্সট্রোজটা 2 ml পার কেজি অফ 10% ডেক্সট্রোজ দেওয়া হয়। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এখানেও পড়েছি, ঠিক আছে। 10% ডেক্সট্রোজ 2 ml পার কেজিতে দেওয়া হয়, আর হচ্ছে যেটা হ্যাঁ 6 to 8 mg পার কেজি পার মিনিটে দেওয়া হয়। এই দুটো জিনিস ওখানেও বললাম, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসছি নিউবর্ন অফ এইচআইভি পজিটিভ মাদার। ইনফ্যান্ট বর্ন ফ্রম এইচআইভি ইনফেক্টেড মাদার হ্যাজ 40% চান্স অফ ইনফেকশন। দিস টাইপ অফ ট্রান্সমিশন কল ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা হচ্ছে মাদার্স প্লাসেন্টা টু ফিটাস। চান্স অফ ইনফেকশন ইন নিউবর্ন ইন ইউটেরো হচ্ছে 30 to 35%, ডিউরিং ডেলিভারি 60 to 65%, মোস্ট কমন ব্রেস্ট ফিডিংয়ের সময় হচ্ছে 10 to 15%। তাহলে সব থেকে বেশি ডিউরিং ডেলিভারিতেই হয়। Till the 18 months of age, maternal antibody IgG present in the newborn, so by ELISA test, result may get false. Most reliable or definitive diagnosis of HIV infection in newborn আমরা আগেও পড়েছি, that is the P24 antigen test. Prevention and treatment, circumcision should be avoided. Breastfeeding is contraindicated. No, breastfeeding is not contraindicated. ইন্ডিয়াতে কিন্তু এইচআইভিতে ব্রেস্টফিডিং কন্ট্রাইন্ডিকেটেড নয়, যেহেতু রিস্ক ফ্যাক্টরগুলোর থেকে, মানে প্রবলেমগুলোর থেকে, কমপ্লিকেশনগুলোর থেকে বেশি অ্যাডভান্টেজেস বেশি আছে ব্রেস্টফিডিংয়ে, ওই জন্য কন্ট্রাইন্ডিকেটেড নয়। সেটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি, কিছু আদার অপশনস দেখতে পারি, বাট নট কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, for mother, if CD4 plus cell count is less than 200 per ml, then 014 for 14-week gestation till delivery. For infant, 014 for 6 weeks. এটা আরও এখন নতুন প্যারামিটার এসছে, আমি আবার পরে কমিউনিটিতে ডিসকাস করবো, ঠিক আছে। ভ্যাকসিনেশন ফর এইচআইভি পজিটিভ নিউবর্ন, ইফ নিউবর্ন symptomatic, then avoid OPV and BCG and may give all other vaccines. If newborn is asymptomatic, then avoid OPV and should receive BCG and all other vaccines. এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, ডেফিসিয়েন্সি অর ল্যাক অফ সারফ্যাক্ট্যান্ট ইন দ্য লাংস রেজাল্টিং ইন inadequate lung inflation and ventilation, hypoxia and acidosis. This condition known as respiratory distress syndrome RDS. In the absence of surfactant, the lungs are unable to maintain his or her patency of airway, so within few hours after birth the lungs may be collapsed. সারফেক্ট্যান্ট কি, এটা হচ্ছে একটা ফসফোলিপিড গ্লাইকোপ্রোটিন, আমরা অলরেডি রেসপিরেটরি সিস্টেমে পড়েছি, ফর্ম বাই লেসিথিন অ্যান্ড স্ফিঙ্গোমাইলিন। দ্য নর্মাল রেশিও অফ লেসিথিন স্ফিঙ্গোমাইলিন কত, এটা আমরা আগেও পড়েছি, L/S 1.2:1 at 32 weeks, আর L/S 2:1 at 36 weeks। মানে ম্যাচিওর যেটা লাংসের ক্ষেত্রে সেটা হচ্ছে 2:1 আমাদের লেসিথিন অ্যান্ড স্ফিঙ্গোমাইলিন রেশিওটা হবে, ঠিক আছে।
সারফেক্টেন্ট ইজ ফাউন্ড বাই নিউমোসাইট টাইপ 2 সেলস, আমরা অলরেডি পড়েছি রেসপিরেটরিতে, alveolar type 2 cells. The surfactant is found between 20 to 35 weeks. The pneumocyte type 2 cells are stimulated by steroids for the formation of surfactant. An LS ratio of 2:1 or more indicate fetal lung maturity and a relatively low risk of respiratory distress syndrome, and LS ratio less than 1.5:1 associated with high risk of infant respiratory distress syndrome. মানে যদি 2:1 বা তার থেকে বেশি থাকে তার মানে আমরা ধরবো লাংটা ম্যাচিওর, যদি 1.5:1 কম থাকে সেক্ষেত্রে ধরবো আমরা ইম্যাচিওর আছে আর there is a high risk of respiratory distress syndrome. Betamethasone is considered drug of choice in the case of RDS. তাহলে betamethasone is the drug of choice in case of RDS, very important. Risk condition for RDS: preterm newborn of diabetes mother, which in hyperinsulinemia is present in the fetus, so is depress the function of the surfactant. এটা আগেও পড়লাম। Sign and symptom may appear within 5 to 6 hours. Nasal flaring, intercostal extraction, যেগুলো রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য হয়, আমরা আগেও পড়েছি, গ্রান্টিং সাউন্ড, ট্যাকিপনিয়া, ডিজনিয়া, সাইনোসিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এরপর আসছি নার্সিং কেয়ার। দ্য লাং সারফেক্টেন্ট শুড বি রিপ্লেসড as soon as possible. Steroid গ্লুকোকর্টিকয়েড থেরাপি, পিটামেথাজোন কত দেওয়া হয়, যেটা হচ্ছে 12 mg থ্রু IM route এভরি 24 hour 2 doses। তাহলে কিভাবে মনে রাখবো, বিটা মানে 2 হলে আমরা সেটাকে বিটা বলি, তাহলে দুটো ডোজ হলে এভরি 24 hour ছাড়া হবে, 12 mg হবে। এরপর ডেক্সাটা অটোমেটিক মনে থাকবে, এটা হচ্ছে 4টে ডোজ হলে 12 ঘন্টা ছাড়া দিতে হবে, আর এটা হচ্ছে 6 mg, ঠিক আছে। তাহলে টোটাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু দুটোতেই সেম, যেহেতু এটা 4টে ডোজে ভাগ হচ্ছে 6 mg, ওই জন্য এটা তাহলে 4টে ডোজ দিলে 6 4 24 হচ্ছে, ঠিক আছে। আর 12 mg দুটো ডোজ, তাহলে 12 2 24 এভরি 24 hours ছাড়া। বোঝা গেছে? মনে রাখবো কি করে, বেটা মানে 2, ওই জন্য 2 ডোজেস হবে, মানে এভরি 24 hours 12 mg। 12 mg তেও 2 আছে, ঠিক আছে, মনে থাকবে। এরপর হচ্ছে সারফেক্টেন্ট আর রিপ্লেসড বাই ইন্ট্রাট্রেকিয়ার রুট। এরপর সারফেক্টেন্টটা অনেক সময় ইন্ট্রাট্রেকিয়ার রুট দিয়েও সারফেক্টেন্ট হচ্ছে বাইরের থেকে দেওয়া হয়, সেই হিসেবেও রিপ্লেস করা যেতে পারে। যদি এটা কখন দেওয়া হয়, স্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড থেরাপিটা যখন মাদার প্রিন্যাটাল অবস্থাতে আছে, মানে প্রিন্যাটাল পিরিয়ডে এটা দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু একবার বেবি হয়ে গেল, তারপরে হচ্ছে প্রবলেম হচ্ছে বেবি, তখন আমরা সারফেক্টেন্ট ডাইরেক্টলি বেবিকে দিতে পারি, ঠিক আছে। The CPAP or continuous positive airway pressure may use for prevention or collapsing of the lung alveoli. Drug dose of 12 mg OD or for 2 days by IM route in the mother at 28 to 32 weeks because of steroid cross the placenta and stimulate the type 2 cells of lung alveoli. ঠিক আছে, এই যে 28 থেকে 32 উইক্সে এটা দেওয়া হয়, ওই যেটা কর্টিকোস্টেরয়েডটা। If the betamethasone not available, then dexamethasone দেওয়া হয়। মেনলি betamethasone তারা মানে প্রেফার করা হয়। The minimum interval between the drugs administration to the mother and delivery should be 48 hours. মানে আমরা 48 ঘন্টা আগে কিন্তু এটা দেবো, মানে ডোজটা যাতে কমপ্লিট হয়ে যায় 48 ঘন্টা আগে, তাছাড়া কিন্তু অতটা কাজ করবে না, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে প্রিটার্ম নিউবর্ন। ইফ আ নিওনেট বর্ন বিফোর 37 weeks অফ জেস্টেশন ইজ কল্ড দ্য প্রিটার্ম নিউবর্ন। প্রিটার্ম নিউবর্ন এক্সট্রিমলি প্রিটার্ম যদি 28 সপ্তাহেরও কম হয়। ভেরি প্রিটার্ম মানে 28 থেকে 32 weeks। মডারেট অর লেট, মডারেট টু লেট প্রিটার্ম হচ্ছে 32 to 37 weeks। Then হচ্ছে assessment features of preterm newborn. The birth weight is 2.5 kg or less than 2.5 kg. Head circumference is decreased and chest circumference also decreased, but the difference between head and chest circumference become more than 3 cm. ঠিক আছে, মানে হচ্ছে হেড আর চেস্ট সার্কামফারেন্সের ডিফারেন্সটা মোর দ্যান 3 সেন্টিমিটার হয়ে যাবে, তখন বুঝবো যে এটা হচ্ছে প্রিটার্ম নিউবর্ন আছে। ভার্নিক্স ক্যাচিওসা কভার দ্য এন্টায়ার বডি, আগেও পড়েছিলাম। ব্রেস্ট নডিউলস আর অ্যাবসেন্ট অর লেস দ্যান 5 সেন্টিমিটার, এটা মনে হয় আমি বলছিলাম ওই স্কোরের ওখানে, ঠিক আছে, ওই
আই থিঙ্ক ব্যালার্ড স্কোরের ওখানে। ক্রাউন হিথ লেন্থ লেস দ্যান 47 সেন্টিমিটার, সফট ইয়ার কার্টিলেজ, ইম্যাচুয়ার পাম অ্যান্ড ক্রিজেস, শর্ট নেলস, পুয়ার সাকলিং, উইক নিওনেটাল রিফ্লেক্সেস, আনডিসেন্ডেড টেস্টিস, এটাও বলেছি। সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম মে অ্যাপিয়ার, prone to hypothermia due to improper thermoregulation, prone to develop atelectasis or respiratory distress syndrome due to improper production of surfactant, prone to infection, স্কার্ফ সাইন ইজ পজিটিভ, এটাও আমি বলেছি, ঠিক আছে। আচ্ছা, স্কার্ফ সাইনটা কি? স্কার্ফ সাইন হচ্ছে ইট ইজ দ্য নিউরোমাস্কুলার ম্যাচুরিটি স্কেল অফ দ্য নিউবর্ন। এটা বলছিলাম, প্লেস দ্য নিউবর্ন ইন সুপাইন পজিশন, তারপর ব্রিং দ্য এলবো অপোজিট সাইড বাই স্লাইটলি স্ট্রেচিং, সেটা আগের দিনই মনে হয় আমি দেখাচ্ছিলাম এটা। ইফ দ্য এলবো ক্রস দ্য মিড লাইন অফ দ্য বডি দেন ইট ইজ কনসিডার প্রি টার্ম ইনফ্যান্ট। ইফ দ্য এলবো ডাজ নট ক্রস দ্য মিড লাইন অফ দ্য বডি দেন কনসিডার দ্য টার্ম বেবি, ঠিক আছে। এইরকমভাবে করা হয় স্কার্ফ সাইনটা, বুঝে গেছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে নার্সিং কেয়ার। ফ্রিকুয়েন্টলি মনিটর ভাইটাল সাইন, কালার অফ দ্য নিউবর্ন অ্যান্ড ইনটেক আউটপুট চার্ট, সাকশনিং অফ দ্য মিউকাস টু মেনটেন এয়ারওয়ে আফটার বার্থ, ইন্টুবেশন অ্যান্ড ট্রাকিয়াল সাকশনিং শুড বি ডান টু ইনিশিয়েশন অফ respiration, suctioning of the stomach content to facilitate respiration. Preterm infant has poor thermoregulation due to lack of subcutaneous tissue, brown tissue, so preterm infant prone to develop hypothermia, so maintain body temperature by using radiant warmer. Oxygenation and resuscitation as per needed, maintain nutrition, monitor intake output and observe weight gain pattern, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে পোস্টটার্ম নিউবর্ন। পোস্টটার্ম নিউবর্ন মানে 42 উইক্সের বেশি হবে অর মোর ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অর 13 days more from the estimated date of delivery. If the neonate born after 42 weeks of gestation then it is called postterm newborn. Assessment features আমরা আগের দিনও পড়ছিলাম যে হচ্ছে ওই ড্রাই পিলিং স্কিন থাকবে, ডিসকমেশন অর পার্চমেন্ট লাইক স্কিন, মিনস ড্রাই অ্যান্ড ক্র্যাকড স্কিন উইদাউট ল্যানুগো, ল্যানুগো থাকবে না, আস্তে আস্তে হচ্ছে সব কমে যাবে। ভার্নিক্স ক্যাসিওসো আর দেখতে পাবো না, ল্যানুগো দেখতে পাবো না, ঠিক আছে। লং অ্যান্ড থিন বডি অ্যান্ড মাসেল ওয়েস্টিং, হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে। ড্রাই অ্যান্ড রিঙ্কেলড স্কিন অ্যাপিয়ারেন্স, লং নেলস হয়ে যাবে। সিজেস দ্য বেবিস পাম্পস ক্রিজেস অন দ্য বেবিস পাম্পস অ্যান্ড সোলস অফ দ্য ফিট, মানে ক্রিজেসগুলো ফর্ম হতে স্টার্ট করবে, ওই জন্য ক্রিজেস আমরা দেখতে পাবো। অ্যাবসেন্স অফ ভার্নিক্স ক্যাসিওসা, যেটা বললাম, মিনিমাল ফ্যাট অন দ্য বডি, অ্যাবান্ডেন্ট হেয়ার অন দ্য হেড, মানে মাথাতে হচ্ছে চুল আসতে স্টার্ট হবে, ওই জন্য অ্যাবান্ডেন্ট হেয়ার দেখতে পাবো, আইদার আ ব্রাউন অর গ্রিন অর ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন ডিউ টু মেকোনিয়ামের জন্য, ঠিক আছে। কারণ কি, পোস্টটার্ম বেবিতে মেকোনিয়াম স্টেনিং, মানে মেকোনিয়াম স্টেন লিকার বা মেকোনিয়াম হচ্ছে অ্যাসপিরেশন সিন্ড্রোম, এগুলো কিন্তু খুব কমন একটা ব্যাপার। অলিগোহাইড্রামনিয়াস অ্যান্ড ম্যাক্রোসোমিয়া, এই যে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম যেটা এই মাত্র বলছিলাম, প্লাসেন্টাল ক্যালসিফিকেশন, এগুলো। নার্সিং কেয়ার হচ্ছে প্রোভাইড নর্মাল নিউবর্ন কেয়ার, মনিটর হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড টেম্পারেচার। If baby is admitted to NICU after observation, then best position during sleep is prone position because it makes the neonate more comfortable, less cry and reduce chance of aspiration. এটা কিন্তু যদি এনআইসিউতে থাকে সেক্ষেত্রে, তাছাড়া কিন্তু প্রোন পজিশন দেবো না। এখানে কিন্তু নার্স সবসময় অবজার্ভ করবে, তখনই আমরা দিতে পারি, তাছাড়া কিন্তু প্রোন পজিশন দেবো না, কারণ কি দিস ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর SIDS, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, আমরা আগের দিনেই পড়ছিলাম। দিস পজিশন রিলিভস abdominal discomfort, improve ventilation, oxygenation, is unsupervised in absence or in absence of mother near baby. This position never be given because it may cause SIDS, যেটা বলছিলাম সেটাই লেখা আছে। এরপর হচ্ছে ডুবোভিজ স্কোরিং সিস্টেম, এত কিছু কিন্তু মনে রাখার দরকার নেই, জেস্টেশনাল এজের জন্য ইউজ করা হয় মেনলি। ব্যালার্ড স্কোরটা মনে রাখতে হবে, যেটা আগের দিন পড়লাম, জেস্টেশনাল ম্যাচুরেশন স্কেল। আবগা স্কোর ইজ ইউজ ফর অ্যাসেসমেন্ট অফ ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ দ্য নিউবর্ন আফটার লেবার। এরপরে টার্ম নিউবর্ন, পোস্ট টার্ম নিউবর্নে যেগুলো অলরেডি পড়েছি সেগুলো এই জিনিসে লেখা আছে, বারবার এটা পড়েছি, একবার তোমরা জাস্ট রিডিং দিয়ে নেও, ঠিক আছে। এটা আমরা অলরেডি জানি। Preterm babies more likely to develop respiratory distress syndrome due to surfactant deficiency, whereas post-term babies are more likely to develop meconium aspiration syndrome, যেটা বললাম। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এরপর আমরা আসবো লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবি ইজ ডিফাইন্ড অ্যাজ আ বার্থ ওয়েট অফ লেস দ্যান 2500 আপ টু অ্যান্ড ইনক্লুডিং 2499 গ্রাম অ্যাজ পার দ্য WHO, ঠিক আছে। টার্মিনোলজি, LBW হচ্ছে লেস দ্যান 2.5, ভেরি লো বার্থ ওয়েট লেস দ্যান 1.5, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট লেস দ্যান 1 kg।
কজেসগুলো কি, সেটা হচ্ছে ম্যাটার্নাল কজেস, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি লাইক জেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ইনফেকশন, টর্চ ইনফেকশন, স্মোকিং, ড্রাগ অ্যাবিউজ। ফিটাল কজেসগুলো কি, আইইউজিআর, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, মাল্টিপল প্রেগনেন্সি। আর প্লাসেন্টাল কজ কি, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে এসজি অ্যান্ড এলজিএ বেবিস। নিউবর্ন ক্লাসিফাইড বেসড অন ম্যাচুরিটি অ্যান্ড ইন্ট্রাইউটেরাইন গ্রোথ অ্যাজ এসজি অ্যান্ড এলজিএ। স্মল ফর জেস্টেশনাল এজটাকে আমরা এসজিএ বলি। ডিফাইন্ড অ্যাজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দ্য মিন ওয়েট ফর জেস্টেশনাল এজ অর ওয়েট বিলো 10th পার্সেন্টাইল অফ জেস্টেশনাল এজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসে। এসজিএ মানে কি, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো -2 এসডি যেটা বলা হয়, বিলো দ্য মিন ওয়েট অফ জিএ or weight below 10th percentile of the gestational age। তাহলে -2 SD বা হচ্ছে below the 10th percentile of the gestational age. SGA newborn are those who are smaller in size than normal for the gestational age. Newborn complication, sign of failure to thrive থাকবে, hypoglycemia, hypothermia, polycythemia, birth asphyxia, IUD infection, congenital malformation, other health condition. Causes and risk factors include maternal hypertension, kidney disease, infection, malnutrition, smoking, substance abuse. For example, 28 weeks fetus weight 1.5 kg consider normal weight for the fetus. If at 28 weeks fetus weight is 1 kg, then it is considered for small for gestational age. বোঝা গেছে? এরপর আসছি লার্জ ফর জেস্টেশনাল এজ, ডিফাইন্ড অ্যাজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ, মানে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অ্যাবাভ দ্য মিন ওয়েট ফর জেস্টেশনাল এজ অর ওয়েট অ্যাবাভ 90th পার্সেন্টাইল অফ জেস্টেশনাল এজ। এসজি এটা ছিল লেস দ্যান 10th পার্সেন্টাইল অফ জেস্টেশনাল এজ, এটা হচ্ছে মোর দ্যান 90th পার্সেন্টাইল, মানে নর্মালটা 10 to 19, ঠিক আছে, 10 to 90টা নর্মাল, আর 90 থেকে বেশি হলে এলজিএ, আর 10 থেকে কম হলে সেটা হচ্ছে এসজিএ। এলজিএ নিউবর্ন আর বর্ন অ্যাবনর্মালি উইথ হাই ওয়েট, যেটা হচ্ছে গ্রেটার দেন 4000 গ্রাম বা হচ্ছে 4 কেজি। নিউবর্ন কমপ্লিকেশন ইনক্লুড শোল্ডার ডিস্টোসিয়া, যেহেতু অনেক হেলদি মানে অনেক হাই ওয়েট আছে, ওই জন্য শোল্ডার ডিস্টোসিয়া হওয়ার চান্স থাকে। হাইপোগ্লাইসেমিয়া, ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি, হিপ সাবলাক্সেশন অ্যান্ড টালিপেস ক্যালকেলো ভ্যালগাস ডিউ টু ইন্ট্রাইউটেরাইন ডিসফর্মেশন। ঠিক আছে, মানে হচ্ছে ওই লার্জ হওয়ার কারণে যে যে ডিফর্মিটিগুলো আর কি হতে পারে সেগুলো হচ্ছে কমপ্লিকেশন। ম্যাটার্নাল কমপ্লিকেশন হচ্ছে ইমার্জেন্সি সিজেরিয়ান সেকশন, পিপিএইচ অ্যান্ড অবস্টেটিক অ্যান্ড অ্যানাল স্ফিংক্টার ইনজুরি। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর কি, ইনক্লুড মাদার উইথ ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি, পোস্ট টার্ম প্রেগনেন্সি, প্রিভিয়াস হিস্ট্রি, জেনেটিক অ্যান্ড আদার। ফর এক্সাম্পল, 28 weeks fetus weight 1.5 kg consider normal weight of the fetus. যদি 28 weeks 2 kg হয়ে যায় then it is considered for large for gestational age. Appropriate for gestational age যেটা বলছিলাম between 10 to 90th percentile of gestational age. Common management of high risk neonates, care at NICU, and the procedure. All the procedure in NICU should be carried out under proper aseptic technique because there is higher chance of infection in this newborn because improper immune power of the newborn. Maintenance of breathing, suctioning, provide supine position with slightly neck extended, provide stimulation, administer oxygen therapy, provide positive pressure ventilation by bag and mask or mechanical ventilation if required. Maintenance of temperature, radiant warmer and incubator may be used for maintenance of temperature. Maintenance of nutrition, breastfeeding is allowed. Express breast milk can be used if the new is unable to suck formula feed, and cow's milk can also be used. If cow's milk used then dilute করতে হবে, সেটা আগেও পড়েছি। An example of cow's milk preparation হচ্ছে 250 ml of cow's milk নেব, 250 ml water নেব, 4 teaspoon sugar for 24 hours. Weak swallowing reflexes, so start gabbage feeding. যদি সোয়ালোইং রিফ্লেক্সেস উইক থাকে সেক্ষেত্রে আমরা গ্যাবেজ ফিডিং দিয়ে থাকি। ক্যালোরিজ হচ্ছে নর্মাল যেটা আমরা পড়েওছি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, 110 থেকে 130 ক্যালোরিজ পার কেজি, মনে রাখলেও রাখতে পারো। ইন কেস অফ প্রিটার্ম ক্যালোরি শুড বি ইনক্রিজড, হ্যাঁ প্রিটার্মের ক্ষেত্রে কিন্তু ক্যালোরিটা ইনক্রিজ করতে 120 to 150 ক্যালোরিজ পার কেজি ফর অ্যাডিকুয়েট গ্রোথ অ্যান্ড মেটাবলিজম। প্রিটার্মের ক্ষেত্রে কিন্তু ক্যালোরিজটা ইনক্রিজ করতে হয়, এটা যদি চাও মনে রাখতে পারো।
মেনটেন্যান্স অফ ফ্লুইডস নিউবর্নের ক্ষেত্রে 150 ml per kg per day, প্রিটার্মের ক্ষেত্রে যদি 1500 ওয়েট বেশি হয় তখন 80 ml per kg per day, আর যদি প্রিটার্ম 1500 কম হয় তখন সেক্ষেত্রে 60 ml per kg per day, and it gradually increase 15 ml per day till 7 days. After that 150 ml per kg per day should start in all neonates. Additional 20 থেকে 30 ml per kg per day also requirement if baby on phototherapy or radiant hormone, মানে কোনো যদি ফটোথেরাপি বা রেডিয়েন্ট হরমোনে বেবি থাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল আমরা 20 থেকে 30 ml per kg per day হচ্ছে আমরা অ্যাড করবো ফ্লুইডটা, ঠিক আছে। Monitor for complication. If the complication like hypoxia, hypothermia, hypoglycemia occurs, then it should be assessed and managed as soon as possible. Vaccination. There are no contraindication for any type of vaccines. All vaccines are administered according to the national immunization schedule. Others, during transportation of newborn, hypothermia is a major complication that occurs during transportation. ওই জন্য হচ্ছে KMC টা best option for temperature regulation during transportation. Key points: choice of position for neonates for patent airway, supine with slightly neck extended, ঠিক আছে, এটা হচ্ছে পেটেন্ট এয়ারওয়ে রাখার জন্য সুপাইন আর স্লাইটলি নেকটাকে এক্সটেন্ডেড করাবো। নর্মাল পজিশন ফর নিউবর্ন বেবিজ হচ্ছে সুপাইন পজিশন ইউজড ইন ট্র্যাকিওস্টোমি ইন নিউবর্ন হচ্ছে চাইল্ড অ্যান্ড আডাল্ট, সুপাইন স্লাইটলি নেক এক্সটেন্ডেড, টনসিলেক্টমি শুড বি ডান থ্রু দ্য ডাইরেক্ট ওরাল ক্যাভিটি। কিছু কিছু এক্সট্রা পয়েন্ট লেখা আছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে আমাদের হাইপোথার্মিয়া। নর্মাল টেম্পারেচার অফ দ্য নিউবর্ন টু বি মেনটেন 36.5 থেকে 37.4 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য নিউবর্ন ইজ লেস দ্যান 36.5 ডিগ্রি সেলসিয়াস দেন ইট ইজ নোন অ্যাজ হাইপোথার্মিয়া। ইন এক্সিলারি টেম্পারেচার দ্য টেম্পারেচার শুড রিড আফটার 5 মিনিটস। এক্সিলারি যদি টেম্পারেচার দেওয়া হয় সেটা কিন্তু 5 মিনিট পরে আমরা রিড করবো, 5 মিনিট ধরে হচ্ছে রাখবো। When feet are cold and abdomen is warm, it indicates that the baby is in cold stress, মানে হচ্ছে ফিটগুলো হচ্ছে কোল্ড হয়ে গেছে, এক্সট্রিমিটিসের ফিটগুলো বা হচ্ছে আমাদের পাম্পসগুলো হচ্ছে কোল্ড হয়ে গেছে আর অ্যাবডোমেনটা ওয়ার্ম আছে, তখন সেটা ধরবো যে বেবির কোল্ড স্ট্রেস হয়ে গেছে, যেটা মাইল্ড হাইপোথার্মিয়াও আমরা বলি। ইন হাইপোথার্মিয়া বোথ ফিট অ্যান্ড অ্যাবডোমেন আর কোল্ড টু টাচ, আর মডারেট বা সিভিয়ার হাইপোথার্মিয়ার ক্ষেত্রে বোথ ফিট আর অ্যাবডোমেন কিন্তু কোল্ড টু টাচ। In normothermic baby মানে নর্মাল টেম্পারেচারে both abdomen and feet are warm to touch. Baby surface temperature is assessed by touch with the dorsal surface of the hand. dorsal surface হচ্ছে আমরা assess করবো, ঠিক আছে। dorsal surface হচ্ছে আমরা বেবির টেম্পারেচারটা assess করবো always. On abdomen, hands and feet. The assessment, clinical feature, management of hypothermia এটা এখানে সামারাইজ করা আছে। এই যে WHO ক্লাসিফিকেশন যদি নর্মাল থাকে 34.5 থেকে 37.4, ফিলটা ওয়ার্ম ট্রাঙ্ক, ওয়ার্ম এক্সট্রিমিটি, ক্লিনিক্যাল ফিচার নর্মাল বেবি, এখানে কভার অ্যাডিকুয়েটলি উইথ প্রি ওয়ার্মড ক্লথ, কিপ দ্য বেবি নেক্সট টু দ্য মাদার, এনকারেজ ব্রেস্ট ফিডিং। আর যদি মাইল্ড হাইপোথার্মিয়া যেটাকে কোল্ড স্ট্রেসও বলা হয় সেটার ক্ষেত্রে 36 থেকে 36.5 বা 36.4ও বলা থাকে, ওয়ার্ম ট্রাঙ্ক, কোল্ড extremities bluish and cold, poor weight gain if chronic cold stress। এখানে হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করাতে বলা হয়, কভার অ্যাডিকুয়েটলি, এনশিওর রুম ইজ ওয়ার্ম, প্রোভাইড ওয়ার্ম, এনকারেজ ব্রেস্ট ফিডিং। এরপর হচ্ছে মডারেট হাইপোথার্মিয়া যেটা 32 থেকে হচ্ছে 36 পর্যন্ত অথবা 35.9 ডিগ্রি সেলসিয়াস, মানে আমি রাউন্ড অফ করে বলছি। কোল্ড ট্রাঙ্ক, কোল্ড এক্সট্রিমিটিস, পুয়ার সাকিং, লেথার্জি, উইক ক্রাই, ফাস্ট ব্রিদিং, এগুলো দেখতে পাবো, ঠিক আছে। এখানে হচ্ছে কভার করে রাখতে হবে বেবি টুগেদার ইউজিং প্রি ওয়ার্মড ক্লোথস, প্রোভাইড ওয়ার্মথ, রিঅ্যাসেস এভরি 15 মিনিটস, ইফ টেম্পারেচার ডাজন্ট ইমপ্রুভ প্রোভাইড অ্যাডিশনাল হিট, এনকারেজ ব্রেস্ট ফিডিং। এরপর হচ্ছে লেস দ্যান যদি 32 হয়, কোল্ড ট্রাঙ্ক, কোল্ড এক্সট্রিমিটিস, লেথার্জিক, পুয়ার পারফিউশন থাকবে, ফাস্ট অর স্লো ব্রিদিং, স্লো হার্ট রেট হয়ে যাবে এখানে, হার্ডেনিং অফ দ্য স্কিন উইথ রেডনেস, ইডিমা, ব্লিডিং, লো ব্লাড সুগার। এখানের ক্ষেত্রে হচ্ছে র্যাপিড রিওয়ার্মিং করতে হবে যেহেতু সিভিয়ার হাইপোথার্মিয়াতে পৌঁছে গেছে, ঠিক আছে। ইফ দ্য বেবি ইজ 34 ডিগ্রি সেলসিয়াস দেন স্লো রিওয়ার্মিং, প্রথমে 34 যদি থাকে তখন র্যাপিড মানে 34 পর্যন্ত হচ্ছে র্যাপিড রিওয়ার্মিং করতে হবে, তারপরে 34 অ্যাচিভ করে নিলে তারপরে স্লো রিওয়ার্মিং করতে হবে। অক্সিজেন, আইভি ফ্লুইডস, ডেক্সট্রোজ ওয়ার্ম, আইভি ফ্লুইড দিতে হবে, বোলাস অফ 3 ml per kg of 10% গ্লুকোজ, ইনজেকশন ভিটামিন কে, reassess every 15 minutes, if temperature does not improve provide additional heat, ঠিক আছে।
হিট লস 4টে মেথডে হয়, আগের দিনও পড়ছিলাম, কন্ডাকশন, কনভেকশন, এভাপোরেশন, রেডিয়েশন। কন্ডাকশন মানে ডাইরেক্ট কন্ট্যাক্টে হিট লস হচ্ছে, প্রি ওয়ার্ম লিনেন ওই জন্য ইউজ করা হয় এই হিট লসটাকে প্রিভেন্ট করার জন্য। কি হিট লসটা কি টাইপটা, তার ডেফিনেশনটা, আর কি করলে প্রিভেন্ট হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কনভেকশন কেন হচ্ছে, সার্কুলেটিং এয়ারের জন্য ডোরস অ্যান্ড উইন্ডোজ শুড বি ক্লোজড অ্যান্ড শাট দ্য ফ্যানস অ্যান্ড এসি অফ লেবার রুম। এভাপোরেশন কেন হচ্ছে, ড্রাই দ্য নিউবর্ন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে ওই যে ময়েশ্চার থেকে হচ্ছে বেবির বডি যে উপরে যদি কোনো ওয়াটার থাকে, ময়েশ্চার থাকে, সেইটা হিটটাকে লস করে দেয়, ঠিক আছে। এরপর সেটা করার জন্য কী হবে, বেবিটাকে ড্রাই করতে হবে, সেটা প্রিভেন্ট করার জন্য। রেডিয়েশন মানে হিট লস বাই ইনডাইরেক্ট, যেটা 60% হিট লস অকার্ড বাই দিস, অল দ্য কোল্ড ইকুইপমেন্ট শুড বি রিমুভ ফ্রম দ্য নিয়ার অফ দ্য নিওনেটস ইউনিট, ঠিক আছে। এরপর আসছি সাইন অ্যান্ড সিমটমস। ইনিশিয়াল সিমটম, হ্যান্ড অ্যান্ড ফিটগুলো কোল্ড টু টাচ, পুয়ার সাকলিং অ্যাবিলিটি অ্যান্ড পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন। লেটার সিমটমস হচ্ছে ব্র্যাডিপনিয়া, ব্র্যাডিকার্ডিয়া, লেথার্জি, সাইনোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড ডেথ। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, অ্যাসেস দ্য টেম্পারেচার অফ দ্য নিওনেট বাই থার্মোমিটার ইউজিং ডরসাল এসপেক্ট অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট আর কোল্ড টু টাচ, ইন্ডিকেট কোল্ড স্ট্রেস, অ্যান্ড ইফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট is cold to touch, then indicate moderate and severe hypothermia. Cold stress can be managed by KMC. বোঝা গেছে, ইটস অল অ্যাবাউট হাইপোথার্মিয়া। এরপর আসছে ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম, আর নিউবর্ন হুজ মাদার ইজ টেকিং অ্যালকোহল ডিউরিং দ্য জেস্টেশনাল পিরিয়ড অফ প্রেগনেন্সি, দেন ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম কন্ডিশন মে অকার। অ্যালকোহল ইজ আ teratogenic substance and it can cross the placenta. সাইন অ্যান্ড সিমটমস কি, ডিস্টারবেন্স ইন অর্গান ফর্মেশন, ফেসিয়াল স্ট্রাকচার অ্যাবনর্মালিটিস, আর থিন আপার লিপ হবে, মানে একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে, যেটাকে ওই ফিটাল অ্যালকোহল সিন্ড্রোমের যে বেবিগুলো হয় তার ফেসটা অনেকটা আলাদা রকম দেখতে হয়, ঠিক আছে। আপার লিপটা থিন হয়, তোমরা ইমেজটা সার্চ করে দেখতে পাবো, বা হচ্ছে আমি আপলোড করে দেবো টেলিগ্রাম গ্রুপে। Skin fold at the corner of the eye or small eye opening, short nose, low nasal bridge, small head circumference and small mid face, hypoplastic philtrum, মানে এই ফিল্ট্রাম, এই জায়গাটাকে ফিল্ট্রাম বলে, সেটা হাইপোপ্লাস্টিক, মানে হচ্ছে গ্রুপ বিটুইন দ্য নেজাল সেপ্টাম অ্যান্ড আপার লিমটাকে ফিল্ট্রাম বলা হয়, সেটা হচ্ছে ছোটো হবে, হাইপোপ্লাস্টিক হবে। কনজেনিটাল হার্ট অ্যাবনর্মালিটিসও দেখতে পাবো। অ্যালকোহল উইথড্রল সিমটম মে অ্যাপিয়ার লাইক এক্সেসিভ ক্রাইং, ইরিটেবিলিটি অ্যান্ড সিজার ডিউ টু নো অ্যালকোহল সাপ্লাই। সিজারও হতে পারে, যেহেতু এখন অ্যালকোহল বাচ্চাটা পাচ্ছে না, মানে ডিউরিং প্রেগনেন্সি বাচ্চাটা মায়ের থেকে পেত, এরপর ডেলিভারির পরে আর পাচ্ছে না, তাহলে তার একটা উইথড্রয়াল যে সিমটমগুলো হয় সেগুলো আমরা দেখতে পাবো, ক্রাইং, ইরিটেবিলিটি, সিজার, এগুলো দেখতে পাবো। সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, অ্যাবনর্মাল পামার ক্রিজ। নার্সিং কেয়ার কি, যেটা হচ্ছে ইনিশিয়াল রুটিন ইন্টারভেনশন শুড বি ডান, মনিটর ফর সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, ইফ রেসপিরেটরি ডিস্ট্রেস ইজ প্রেজেন্ট দেন প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। Monitor for seizures. If seizures occur, then immediately provide sideline position and then suction should be done for prevention of aspiration. Decrease the environmental stimuli to prevent seizures. Mother should avoid alcohol during pregnancy to prevent FAS, মানে ফিটাল অ্যালকোহল সিন্ড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের মাদারকে বলতে হবে যে প্রেগনেন্সির সময় কিন্তু অ্যালকোহল অ্যাভয়েড করতে। ড্রাগ অফ চয়েস ফর ম্যানেজমেন্ট অফ অ্যালকোহল উইথড্রল সিন্ড্রোম ইজ ক্লোরডায়াজেপক্সাইড অর লিব্রিয়াম। এটা আমরা পরে মেন্টাল হেলথ নার্সিংয়েও, সাইকিয়াট্রি নার্সিংয়েও পড়বো, ঠিক আছে। ডাইসালফিরাম ইজ ইউজড ফর অ্যাভারশন থেরাপি অর ডি অ্যাডিকশন থেরাপি ফর অ্যালকোহলিক ক্লায়েন্টস। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম, বা হচ্ছে MAS. ইট অকার্স ডিউ টু রিলিজ অফ মেকোনিয়াম ইন্টু দ্য অ্যামনিওটিক ফ্লুইড ডিউ টু এনি স্ট্রেসফুল ইভেন্টস। কোনো স্ট্রেসফুল ইভেন্টের কারণে মেকোনিয়াম যদি হচ্ছে রিলিজ হয়ে গেছে ইন্টু দ্য অ্যামনিওটিক ফ্লুইড, সেটাকে আমরা মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম বলবো। দেন অ্যাসপিরেশন অকার ডিউ টু ইন ইউট্রো অর উইথ ফাস্ট ব্রিথ। MAS ইজ কমন সিন ইন পোস্টাম বেবিস, মানে হচ্ছে মেকোনিয়াম পাস করে নিয়েছে, এরপর তো তাহলে ওটা বাচ্চাটা অ্যাসপিরেশন করবে বা ফাস্ট ব্রিথ যখন নেবে, সেটা হচ্ছে ইনসাইড হচ্ছে তার লাংসে চলে যাবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম। সাইন অ্যান্ড সিমটমস কি, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, প্রেজেন্ট অ্যাট বার্থ লাইক ট্যাকিপনিয়া, সাইনোসিস, রিট্রাকশন, নেজাল ফ্লেয়ারিং, গ্রান্টিং অ্যান্ড ক্র্যাকার্স। যেসব রেসপিরেটরি ডিস্ট্রেসের আমরা সিমটমগুলো পড়েছি সেম এখানেও হবে। The newborn's nail, skin and umbilical cord may be stained yellow-green color. For newborn এর nail, skin এগুলো সব yellow-green কালারে স্টেন হয়ে যাবে, যেহেতু মেকোনিয়ামের কারণে সব কিছু গ্রিন ইয়েলো স্টেনিং হয়ে যাবে।
নার্সিং কেয়ার সাকশনিং মাস্ট বি ডান ইমিডিয়েটলি আফটার দ্য হেড ইজ ডেলিভার্ড অ্যান্ড বিফোর দ্য ফার্স্ট ব্রেথ ইজ টেকেন। ওই জন্য হেড ডেলিভার হওয়ার পরেই হচ্ছে সাকশনিংটা আগে করে নিতে বলা হয়, ফার্স্ট ব্রেথ নেওয়ার আগেই, যাতে করে মেকোনিয়ামটা হচ্ছে লাংসে না পৌঁছে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্টার অক্সিজেন ইফ স্যাচুরেশন ড্রপড। স্যাচুরেশন ড্রপ হলে হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে বলতে হবে। ইনিশিয়াল জেনারেল নার্সিং কেয়ার। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাকে আমরা RDS আগেও পড়লাম, ইনসাফিসিয়েন্সি অফ পালমোনারি সারফেক্টেন্ট প্রোডাকশন, স্ট্রাকচারাল ইম্যাচুরিটি ইন দ্য লাংস অ্যান্ড ইনফেকশন, অলসো কল্ড সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, প্রিভিয়াসলি কল্ড as hyaline membrane disorder or disease. RDS is most commonly occur in premature or preterm newborns, affect about 1% of newborn, in the leading cause of morbidity and mortality in preterm infants. এটা মাথায় রাখবে। সিলভারম্যান অ্যান্ডারসন স্কোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজড ফর অ্যাসেসিং রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন। কোন স্কোরটা অ্যাসেস করতে হেল্প করে? দ্যাট ইজ সিলভারম্যান অ্যান্ডারসন স্কোর। এই স্কোরটার নামটা মনে রাখবে। ডাউনি স্কোর সিস্টেমটা ইউজ করা হয় টার্ম নিওনেটসের ক্ষেত্রে, whereas SAS মানে সিলভারম্যান অ্যান্ডারসন স্কোরটা ইউজ করা হয় প্রি টার্ম নিওনেটসের ক্ষেত্রে। এই দুটো সিস্টেম, এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। টার্ম নিউবর্নের ক্ষেত্রে ডাউনস, আর SAS হচ্ছে সিলভারম্যান অ্যান্ডারসন সিনড্রোম ইন কেস অফ প্রিটার্ম, ঠিক আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ট্যাকিপনিয়া হবে গ্রেটার দেন 60 beats per minute, এক্সপিরেটরি গ্রান্টিং, ইন্ট্রাকস্টাল অ্যান্ড স্টার্নার রিট্রাকশন, সেন্ট্রাল সাইনোসিস while breathing রুমে। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস কি? রেসপিরেটরি স্টাইডার থাকবে, নেজাল ফ্যানিং, এক্সপিরেটরি গ্রান্টিং, এগুলো অনেকবার পড়েছি। ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, ব্লু ডিসকালেশন অফ দ্য স্কিন, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত হাইপক্সিয়াতে আছে, সাইনোসিস হয়ে যাবে, চেস্ট ওয়ার রিট্রাকশন অ্যান্ড ক্র্যাকেলস, অ্যাপনিয়া, ডিসনিয়া, পুয়ার ফিডিং। নার্সিং কেয়ার হচ্ছে সাকশনিং মাস্ট বি ডান ইমিডিয়েটলি আফটার দ্য হেড ইজ ডেলিভার্ড অ্যান্ড বিফোর দ্য ফার্স্ট ব্রেথ ইজ টেকেন। অ্যাডমিনিস্টার অক্সিজেন ইজ স্যাচুরেশন ড্রপড। দ্য ইনটিউবেশন, সারফেক্টেন্ট এক্সটিউবেশন, ইনসিওর প্রসিডিওর, ঠিক আছে। ইনটিউবেশন, সারফেক্টেন্ট এক্সটিউবেশন, এটার নাম হচ্ছে ইনসিওর। ইন মানে ইনটিউবেশন, SU বলতে সারফেক্টেন্ট, তারপর REটার মানে হচ্ছে এক্সটিউবেশন, ঠিক আছে। ইনসিওর। অ্যান্ড লেস ইনভেসিভ সারফেক্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা বলছি লিজা টেকনিক, এগুলো হচ্ছে ওয়াইডলি ইউজ সারফেক্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন মেথড টু ট্রিট প্রিটার্ম ইনফ্যান্টস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে প্রিটার্ম ইনফ্যান্টকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে ট্রিট করার জন্য এই দুটো মেথড ইউজ করা হয়। মোস্ট কমনলি এনসিওরটা কিন্তু মনে রাখবে, ইনটিউবেশন, সারফেক্টেন্ট, এক্সটিউবেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনিশিয়াল জেনারেল নার্সিং কেয়ার। এরপর আমরা যেটা পড়ছিলাম, যেটা হচ্ছে ওই সিলভারম্যান অ্যান্ডারসন রেসপিরেটরি সিভিয়ারিটি স্কোর, RSS, যেটা পড়ছিলাম, এটা হচ্ছে ইউজ ফর অ্যাসেসিং রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন, ইনক্লুডস 5 প্যারামিটার। আপার চেস্ট ডিস্ট্রাকশন, মানে প্যারামিটারে শুধু নামগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে, অত স্কোর মনে রাখার দরকার নেই। লোয়ার চেস্ট ডিস্ট্রাকশন, জিফয়েড রিট্রাকশন, নেজাল ফ্লেয়ার অ্যান্ড এক্সপিরেটরি গ্রান্টিং সাউন্ড, এই 5টা প্যারামিটার আছে। 0 হলে নো রেসপিরেটরি ডিস্ট্রেস, 1 to 3 হলে মাইল্ড, 4 to 6 হলে মডারেট, আর মোর দ্যান 6 হলে রেসপিরেটরি ডিস্ট্রেস ইম্পেন্ডিং। তাহলে কখন ইম্পেন্ডিং? মোর দ্যান 6 হলে। অ্যান্ড স্কোর 10 ইন্ডিকেট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হলে স্কোর 10। শুধুমাত্র এই দুটো মনে রাখলেই হবে। বার্থ ইঞ্জুরিজ কি? ফেসিয়াল পালসি হতে পারে, যেটাকে বেলস পালসি বলি, অকার ডিউ টু দ্য ফেসিয়াল নার্ভ ড্যামেজ ডিউরিং ডেলিভারি। এরপর হচ্ছে ব্রেকিয়াল প্যালসি, যেটা হচ্ছে ইনজুরি ইন দ্য ব্রেকিয়াল নার্ভ অকার ডিউ টু দ্য ডিফিকাল্ট ভ্যাজাইনাল ডেলিভারিজ। দেয়ার আর 2 টাইপস, একটা হচ্ছে আবস প্যালসি, আগেও পড়েছি আমরা, মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে, ডিউ টু ইনজুরি অ্যাট C5 C6 লেভেল, মোস্ট কমন। ক্লাম্পকিস প্যালসি, সেটা হচ্ছে ইনজুরি অ্যাট C7 C8 অ্যান্ড T1 লেভেল। এই দুটো ইম্পর্টেন্ট। সেফালো হেমাটোমা অ্যান্ড ক্যাপুট সাক্সিডিনাম আমরা দেখতে পেতে পারি অ্যাজ বার্থ ইনজুরি, আগেও পড়েছি। এরপর আমরা আসছি যেটা হচ্ছে নিওনেটাল কনভালশনস। Neonatal convulsion, it is more common life-threatening emergency in the newborn due to cerebral or biochemical abnormalities. Neonatal convulsion typically occur within the first 24 থেকে 48 hours of life. Most common type of newborn seizure is subtle type, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। মোস্ট কমন টাইপ অফ নিউবর্ন সিজার হচ্ছে সাটেল টাইপ, যেটা 50%, অ্যান্ড সেকেন্ড মোস্ট কমনটা হচ্ছে ফিব্রাইল সিজার। ফিব্রাইল মানে ওই ফিভার হবে আগে, তারপরে হচ্ছে সিজার হবে, ঠিক আছে। আর সাটেল টাইপ মানে ওই সাটেল আর কি হয়, হঠাৎ করে হয়, যেটাকে আমরা আরও পরে ডিটেলসে পড়বো। মানে যে শুধু নামটা মনে রাখবে যে মোস্ট কমন টাইপ কোনটা, যেটা হচ্ছে সাটেল টাইপ, ঠিক আছে, তাহলেই হবে। মোস্ট কমন কজ অফ টার্ম নিউবর্ন সিজার ইজ হাইপোক্সিয়া।
and other include intracranial hemorrhage, perinatal asphyxia, hypoglycemia, hypocalcemia, pyridoxine, vitamin B4 and deficiency, and CNS infection. কিন্তু B6 কিন্তু পাইরিডক্সিনটা এটা জানি না কি লেখা আছে, যাই হোক এটা ভিটামিন B6 pyridoxine. In preterm babies, intracranial hemorrhage is the most common cause. It is commonly occurred in preterm or low birth weight babies. Drug of choice for neonatal seizure, phenobarbital, 20 mg per kg IV bolus, then 5 mg per kg daily for 3 days. এত ডোজ না মনে রাখলেও ফেনোবারবিটনটা কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে নার্সিং কেয়ার, এয়ারওয়ে ক্লিয়ারেন্স, অক্সিজেন, আইভি লাইন, থার্মাল প্রোটেকশন, প্রিভেনশন অফ ইনফেকশন ইঞ্জুরি, আর মিডাজোলাম নেসাল স্প্রে ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর ফিব্রাইল সিজার। তাহলে কোনটা ফিব্রাইল সিজারের জন্য ইউজ করা হয়? দ্যাট ইজ মিডাজোলাম নেসাল স্প্রে। আর যদি টোটাল নিওনেটাল সিজারের জন্য ড্রাগ অফ চয়েস জিজ্ঞেস করে সেক্ষেত্রে ফিনোবারবিটন হবে, ফিব্রাইল সিজারের ক্ষেত্রে মিডাজোলাম নেসাল স্প্রে। এরপর আসছি অপথ্যালমিয়া নিওনাটারাম। ইট ইজ অলসো নোন অ্যাজ নিওনেটাল কনজাংটিভাইটিস। ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা during the first 3 weeks of life is termed as ophthalmia neonatarum. It is most commonly occur due to Neisseria gonorrhoeae or Chlamydia trachomatis. তাহলে কেন হচ্ছে? নিজেরিয়া গোনোরির জন্য বা হচ্ছে ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস। নিজেরিয়া গোনোরি অকার্স উইদিন 5 days after birth, আর্লি অনসেট। ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস অকার 5 days after birth to 2 weeks, এটা হচ্ছে লেট অনসেট, ঠিক আছে। Chlamydia trachomatis has a longer incubation period. It is transmitted through infected hands during caring and from genital tract of infected mother. Nursing care includes treatment of maternal infection before delivery. এটা আগেও পড়ছিলাম। maintain aseptic technique and ophthalmic antibiotics. 0.5% erythromycin drug of choice. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসে। 0.5% erythromycin and 1% সিলভার নাইট্রেটও দেওয়া যেতে পারে। এরপর আসছি ওরাল থ্রাস। ইট ইজ দ্য ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য নিউবর্নস ওরাল ক্যাভিটি অ্যান্ড টাং কজড বাই ক্যান্ডিডা অ্যালবিকেন্স within the first 2 weeks of life. সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে মিল্কি হোয়াইট প্যাচেস, কার্ডিনাল সাইন আগের দিনও আমরা পড়ছিলাম, ইমেজটাও দেখছিলাম। অন দ্য বাক্কাল মিউকোসা, লিপস, টাং অ্যান্ড গামস which cannot be easily removed by gauze. It is managed by oral application of 0.5% gentian violet, যেটা হচ্ছে drug of choice, and other antifungal medication. Necrotizing enterocolitis is acute or severe inflammatory infection and damage of the intestinal mucosa due to ischemia resulting from asphyxia or prolonged hypoxia. It is more common in preterm and formula fed infant. আর chief clinical feature গুলো কি? lethargy, abdominal distension, vomiting and blood in stool, metabolic acidosis, peritonitis. Management include as per symptoms. Meconium, it is the first stool of the newborn. Characteristic of meconium, odorless, tenacious, contain epidermal cells, lanugo, hair and bile pigment. ঠিক আছে, মেকোনিয়ামে কি কি থাকে? এটা হচ্ছে odorless হয়, tenacious হয়, contain epidermal cells, lanugo, hair and bile pigment. Usually it is passed within first 24 hours after birth. প্রথম 24 hours এ কিন্তু মেকোনিয়াম পাস হয়। If it is not passed within the first 24 to 48 hours, then it may sign of intestinal obstruction or Hirschsprung's disease and others, so need to inform doctor immediately বা shortly. Then হচ্ছে grades of neonatal care based on birth and weight and gestational age. There are 3 tier system for neonatal care proposed. Level of neonatal care include level 1, level 2, level 3. ক্রাইটেরিয়া 1 হচ্ছে ব্রাথ ওয়েট যদি 2000-এর থেকে বেশি হয়, জেস্টেশনাল এজটা মোর দ্যান 37 উইকস হয়, প্লেস অফ কেয়ার হচ্ছে হোম, সাব সেন্টার, পিএসসি। ঠিক আছে, ওটা হচ্ছে আমরা পিএসসিতে করতে পারি। এসেন্সিয়াল পেরিনেটাল কেয়ার শুড বি প্রোভাইডেড অ্যাবাউট 80% নিউবর্ন অ্যাজ বেসিক কেয়ার অ্যাট বার্থ, প্রভিশন অফ ওয়ার্মথ, মেনটেন্যান্স, সেপসিস অ্যান্ড প্রমোশন অফ ব্রেস্টফিডিং। এগুলো জাস্ট ইনফরমেশনের জন্য, অত কিছু কিন্তু এখানে কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, লেভেল 2 কেয়ার মানে 1500 থেকে 2000 গ্রামের মধ্যে, এজটা হচ্ছে 32 থেকে 36 উইক্সে। এখানে হচ্ছে আরও হায়ার লেভেলে কেয়ারটা হবে। নিওনাটাল কেয়ার শুড প্রোভাইড ওয়েল ইকুইপড ডিস্ট্রিক্ট অ্যান্ড টিচিং হসপিটালস। ঠিক আছে, nursing home should be arrangement of resuscitation procedure, thermoregulation, IV infusion, cabbage feeding and phototherapy, EBT therapy. 10 to 15% neonate require this care. level 3টা হচ্ছে less than 1500 গ্রামের থেকে কম বা হচ্ছে 32 উইক্সের থেকে
কমে যারা আছে। প্লেস অফ কেয়ার, অ্যাপেক্স হসপিটাল ইন আইসিইউ উই শুড বি অ্যাভেলেবেল আইসিইউ ফ্যাসিলিটি, সেন্ট্রালাইজড অক্সিজেন থাকতে হবে, সাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, ইনকিউবেটার, ভেন্টিলেটার, ইনফিউশন পাম্প, স্কিল নার্সেস, পেডিট্রিশিয়ান লাইক জিপমার, পিজিআইএমআর, এগুলো। 3 to 5% নিওনেট রিকোয়ার দিস কেয়ার। এই যে লেভেল 1 হচ্ছে হেলথ সেন্টার, নর্মাল নিওনেটাল কেয়ার করলে হবে। লেভেল 2 হচ্ছে রিজিয়নাল হসপিটাল, আর লেভেল 3 যেটা সেটা হচ্ছে পেরিফেরাল হসপিটাল, এমসিএইচ, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এনআইসিইউ থাকতে হবে, যেটা হচ্ছে স্পেশাল এনআইসিইউ থাকতে হবে। আর লেভেল 2টা এটা মানে স্পেশাল নিওনেটাল কেয়ার ইউনিট হচ্ছে লেভেল 2। অতটা ইম্পর্ট্যান্ট নয়, সেরকম আসে না, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস। আজকে এতটাই অবধি থাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ইফ দেয়ার ইজ এনি ডাউট, যদি কোনো কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্ট। আর if you like this video, do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you so much. Bye bye.